পড়ছি এডওয়ার্ড ডব্লিউ সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। বইটির আজ 12তম পর্ব। এই পর্বে পড়ে শোনাচ্ছি বইটির 3য় অধ্যায়, বর্তমান প্রাচ্যতত্ত্ব থেকে। এই অধ্যায়টির আজ 2য় ভাগ, যার শিরোনাম রীতি, বিশেষজ্ঞতা, দৃষ্টি, প্রাচ্যতত্ত্বের জাগতিকতা। একটি কল্পনা, একটি চরিত্র, সত্তার একটি রূপ হিসেবে কিপলিংয়ের সাদা মানুষ, বহু কবিতা, কিমের মতো উপন্যাস এবং শ্লেষাত্মক কল্পনাসুলভ উক্তিতে যেভাবে ঘুরে ফিরে এসেছে, তাতে মনে হয় এ চরিত্র বিশেষ প্রভাবিত করেছিল প্রবাসী ব্রিটিশদেরকে। প্রকৃত গাত্রবর্ণ স্থানীয় জনসমুদ্র থেকে নাটকীয়ভাবে এবং নিশ্চিন্তভাবে আলাদা করে রাখে তাদেরকে। তবে ভারতীয়, আফ্রিকান ও আরবদের মাঝে ছড়িয়ে থাকা ব্রিটিশদের মনে কিছু নির্দিষ্ট জ্ঞান কাজ করেছে। তা এই যে, তারা গাঢ় বর্ণের জাতিগুলোর ওপর নির্বাহী দায়িত্ব পালনের দীর্ঘ ঐতিহ্যের সাম্রাজ্যবাদী ও আধ্যাত্মিক সঞ্চয়ের অন্তর্গত এবং প্রয়োজনে তা থেকে গ্রহণও করতে পারে। এই ঐতিহ্য, গৌরব ও সমস্যার কথাই লেখেন কিপলিং, যখন তিনি সাদা মানুষ কর্তৃক উপনিবেশমুখী পথযাত্রার ঘটনাকে অভিনন্দিত করেন এভাবে: এই সেই পথ যে পথে হেঁটে যায় সাদা মানুষেরা যখন কোনো ভূমি সাফ করতে যায়। পদতলে লৌহপাত, উপরে আঙ্গুরলতা, দুর্বোধ্য গহন দুহাতে। আমরা মাড়িয়েছি এই পথ, ভেজা ও ঝোড়ো পথ, আমাদের বেছে নেয়া ধ্রুবতারা। আহা, পৃথিবীর জন্যে শুভ যখন রাজপথ মাড়িয়ে যায় পাশাপাশি সাদা মানুষেরা। পরস্পর সূক্ষ্ম ঐক্যতানের মধ্যে দিয়ে ভূমি সাফ করার কাজটি সাদা মানুষেরা ভালোভাবেই করেছে। এটি উপনিবেশে ইউরোপের প্রতিদ্বন্দ্বিতারও ইঙ্গিত দেয়। নীতিমালা সমন্বয়ের প্রয়াস ব্যর্থ হলে কিপলিংয়ের সাদা মানুষেরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমাদের জন্য স্বাধীনতা, আমাদের সন্তানদের জন্যে, এবং স্বাধীনতা ব্যর্থ হলে যুদ্ধ। সাদা মানুষের সৌহার্দ্যপূর্ণ নেতৃত্বের মুখোশের নিচে রয়েছে জোর প্রয়োগের ইচ্ছা, খুন করার এবং খুন হওয়ার। তার লক্ষ্যকে মহিমান্বিত করে এরকম বুদ্ধিবৃত্তিক নিষ্ঠার বোধ। সে সাদা মানুষ, কিন্তু কেবল স্বার্থান্ধ নয়, কারণ তার বেছে নেওয়া নক্ষত্রের অবস্থান বৈষয়িক লাভ ক্ষতি থেকে অনেক ঊর্ধ্বে। বহু সাদা মানুষ হয়তো অবাক হয়েছে আর ভেবেছে কিসের জন্যে তারা এই ভেজা ও ঝোড়ো পথে যুদ্ধ করছে, এবং নিশ্চয়ই আরও বিপুল সংখ্যক অবাক হয়েছে যে কি করে তাদের গায়ের রং পৃথিবীর বেশিরভাগের ওপর বিরাট ক্ষমতা ও উঁচু তাত্ত্বিক মর্যাদা এনে দিয়েছে। এ সত্ত্বেও কিপলিংয়ের নিজের জন্যে এবং তিনি যাদের বোধ ও ভাষা প্রভাবিত করেছেন তাদের জন্যে সাদা মানুষ হওয়ার বিষয়টি স্বনিশ্চিতকরণের ব্যাপার। তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ওই কাপের পানীয় পান করা এবং সাদাদের যুগে অপরিবর্তনীয় নিয়তিকে যাপন করা। উৎস, কারণ ও ঐতিহাসিক যৌক্তিকতার সম্পর্কে অলস আন্দাজ করার সময় নেই এখন। অতএব সাদা মানুষ হওয়ার ব্যাপারটি একটি ধারণা ও বাস্তবতা। এর সাথে জড়িয়ে আছে সাদা ও অসাদা এই উভয় পৃথিবীর প্রতি যৌক্তিক অবস্থান গ্রহণের প্রশ্ন। এক অর্থে এর অর্থ হল উপনিবেশে কিছু বিধিবিধানের সংকেত অনুযায়ী আচরণ করা, এমনকি কিছু ব্যাপার অনুভব করা ও অন্যগুলো না করা। এটি নির্দেশ করে বিশেষ কিছু বিচার বিবেচনা, মূল্যায়ন, দৃষ্টি। এ হলো একরকম কর্তব্য যার সামনে অবনত হবে অশ্বেতাঙ্গ মানুষ, এমনকি শ্বেতাঙ্গরাও। তা যে প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করে, উপনিবেশিক সরকার, কূটনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে তা সেই প্রতিষ্ঠান ও সারা পৃথিবীর প্রতি গৃহীত নীতি অভিব্যক্তকরণ, বিস্তারণ ও বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি। যদিও নির্দিষ্ট কিছু ব্যক্তির স্বাধীনতা অনুমোদন করা হয়, তবু সাদা মানুষের ব্যক্তি নিরপেক্ষ সাম্প্রদায়িক ধারণাই এখানে নিয়ন্ত্রক। সংক্ষেপে, সাদা মানুষ হওয়ার অর্থ হচ্ছে নির্দিষ্ট কিছু রীতিনীতি মেনে পৃথিবীতে অস্তিত্ব যাপন এবং বাস্তবতা, ভাষা ও চিন্তাকে অবধারণের নির্দিষ্ট প্রক্রিয়া। এটি সম্ভাবিত করে বিশেষ এক রীতিকে। কিপলিং নিজে তুচ্ছ সাদামাটা কোনো আবির্ভাব নন, তেমনি তার সাদা মানুষও না। এরকম কল্পনা ও তার স্রষ্টা জটিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত। এদের আবির্ভাবের পটভূমি এবং 19 শতকের প্রাচ্যতত্ত্বের পটভূমির
অন্তত দুটো বিষয়ে সাদৃশ্য বিদ্যমান। এর একটি হল সাংস্কৃতিকভাবে অনুমোদিত বিস্তৃত পরিসরের সাধারণীকরণ ব্যবহার করে বাস্তবতাকে বিভিন্ন যুথে ভাগ করার অভ্যাস, যেমন বর্ণ, ভাষা, জাতি, ধরন, মানসিকতা। মূল্য নির্ধারক ভাষ্য হিসেবে এর কোনোটিই কিন্তু নিরপেক্ষ আখ্যা নয়। এসব বর্গের তলে আছে আমাদের ও ওদের ভিত্তিক কঠোর যুগ্ম বৈপরীত্য, যেখানে প্রথমোক্তরা অর্থাৎ আমরা বরাবরই দ্বিতীয়োক্তদের ওপর চড়াও হচ্ছে। এমনকি ওরা নির্দেশের কাজটিও একচ্ছত্রভাবে আমাদের এখতিয়ারে। কেবল নৃতত্ত্ব, ভাষাবিজ্ঞান ও ইতিহাসই ওই বৈপরীত্যকে জোরদার করেনি। প্রাকৃতিক বাছাইকরণের ডারউইনীয় তত্ত্ব এবং মার্গীয় সংস্কৃতির মানবতাবাদের বাখোয়াজিও একে বলশালী করেছে। রেনান ও আর্নল্ডের মতো লেখকদেরকে জাতি বিষয়ে সাধারণীকরণের অধিকার দিয়েছে তাদের সংগঠিত সাংস্কৃতিক শিক্ষা। আমাদের মূল্যবোধগুলো হল উদারনৈতিক, মানবিক, সঠিক। এদের সমর্থনে আছে রসায়িত্ব, পাণ্ডিত্য, যৌক্তিক অনুসন্ধিৎসার ঐতিহ্য। যখনই এগুলোর গুণাবলী বিশেষ উৎকর্ষতা অর্জন করেছে, তখনই আমরা ইউরোপীয় সেই সব গুণাবলী গ্রহণ করেছি। তবে যাই ঘটুক, পুনর্চর্চিত সাংস্কৃতিক মূল্যবোধের মাধ্যমে গঠিত মানবীয় অংশীদারিত্ব যতটা গ্রহণ করে, তেমন বর্জনও করে। কারণ যখন আর্নল্ড, রাস্কিন, মিল, নিউম্যান, কার্লাইল, রেনান, গোবিনো বা কোতে আমাদের শিল্পকলার কোনো আদর্শের পক্ষে বলেছেন, তখন এ বিষয়ক প্রতিটি ধারণা আমাদেরকে এক একটি নতুন বন্ধনে যুক্ত করেছে। তখনই লুপ্ত হচ্ছে বাইরের কোনো আরেকটি সংযোগ ও ধারণা। এমনকি এটি যদি বাগাড়ম্বরের ফলও হয়ে থাকে, তবু মনে রাখতে হবে যে 19 শতকের ইউরোপে শিক্ষা ও সংস্কৃতির বিরাট সৌধ নির্মিত হয়েছে প্রকৃত বহিরাগতদের মুখের উপর। উপনিবেশ, দরিদ্র ও অপরাধী। সংস্কৃতিতে যাদের ভূমিকা ছিল সাংবিধানিকভাবে তারা কোন জিনিসটির সাথে খাপ খায় না তা বর্ণনা করা। সাদা মানুষ ও প্রাচ্যতত্ত্ব সৃষ্টির আরেকটি সাদৃশ্যজনক পরিস্থিতি হল প্রত্যেকের নিয়ন্ত্রণাধীন একটি ক্ষেত্র, এবং সেই সঙ্গে এই বোধ যে এ ধরনের ক্ষেত্র সঙ্গে নিয়ে আসে উদ্ভট মেজাজ, এমনকি আচরণ, শিক্ষা, দখল ও অর্জনের প্রথাচার। যেমন কেবল একজন পশ্চিমাই প্রাচ্যজন সম্পর্কে বলতে পারবে, যেমন একজন সাদা মানুষ গাঢ় বর্ণ বা অসাদা মানুষকে আখ্যায়িত করতে পারে ও নাম প্রদান করতে পারে। প্রাচ্যতাত্ত্বিক বা সাদা মানুষের অবস্থান দুটো পরিবর্তনযোগ্য। প্রতিটি ভাষ্য সাদা ও অসাদা মানুষ এবং পাশ্চাত্যজন ও প্রাচ্যজনের মধ্যে পার্থক্যসূচক একটি অমোচনীয় দূরত্বের বোধ সঞ্চারিত করে। তাছাড়া প্রতিটি বক্তব্যের পেছনে প্রতিধ্বনি তোলে অভিজ্ঞতা, জ্ঞানচর্চা ও শিক্ষার ঐতিহ্য, যা অশ্বেতাঙ্গ প্রাচ্যজনকে পাশ্চাত্যজনের পরীক্ষণের বিষয়বস্তুর অবস্থানে ধরে রাখে। কিন্তু কখনো তার উল্টোটা ঘটে না। এখানে একজন আছে ক্ষমতার অবস্থানে, যেমন ছিলেন ক্রোমার, প্রাচ্যজন শাসন পদ্ধতির আওতাভুক্ত, যে পদ্ধতির কাজ হল এমন পরিস্থিতি নিশ্চিত করা যাতে কোনো প্রাচ্যদেশীয় কখনো স্বাধীন হতে না পারে বা নিজেকে নিজে শাসন করতে না পারে। ওখানে কার্যকর সূত্রটি এই যে, যেহেতু প্রাচ্যদেশীয়রা স্বশাসন সম্পর্কে অজ্ঞ, তাই ওদের ভালোর জন্যই ওদেরকে সে পথ থেকে দূরে রাখতে হবে। অসাদাদের দূরে সরিয়ে রাখার রেখাটির খুব নিকটেই অবস্থান করেন প্রাচ্যতাত্ত্বিক ও সাদা মানুষ। তাই তিনি মনে করেন তার দায় হল তার পর্যবেক্ষিত স্বাধীন উপনিবেশটিকে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সংজ্ঞায়িত ও পুনঃসংজ্ঞায়িত করা। ওখানে আখ্যানমূলক বর্ণনার অনুচ্ছেদসমূহ নিয়মিতভাবে সংজ্ঞায়ন ও বিচার বিবেচনার দু একটি অনুচ্ছেদের সাথে স্থান বদলে নেয়। এর ফলে আখ্যান হয়ে ওঠে বিশৃঙ্খল। এটি সেই সব প্রাচ্যতাত্ত্বিক লেখকের লেখার বৈশিষ্ট্য যারা সাদা মানুষের মুখোশ পরে লেখেন। এখানে টি.ই. লরেন্স V.W. রিচার্ডসের নিকট লিখছেন 1918 সালে, আরবরা আমার কল্পনা আলোড়িত করেছে। এটি প্রাচীন, খুবই প্রাচীন সভ্যতা যা গারস্থ ঈশ্বরদের সরিয়ে পরিশোধন সমাপ্ত করেছে এবং ফাঁদের অর্ধেকও সরিয়ে ফেলেছে, যা করতে আমাদের সভ্যতা দ্বিধান্বিত। বস্তু বিষয়ে উন্মুক্ততার নীতি ভালো, তবে তা মনে হয় নৈতিক উন্মুক্ততার সাথেও জড়িত। ওরা মুহূর্তের জন্য চিন্তা করে এবং কোনো কোন বাঁক না ঘুরিয়েই জীবনের ভেতর দিয়ে পিছলে চলে যেতে চায়। তা অংশত মানসিক ও নৈতিক অবসাদের ফল। প্রশিক্ষিত একটি জাতির
ডুবন্ত জাহাজ বাঁচানোর জন্য যেমন সমানে মালামাল ফেলে দেয়া হয়, তেমনি নানা জটিলতা এড়ানোর জন্য এদেরকে এত বেশি ত্যাগ করতে হয়, যা আমার কাছে মনে হয় গুরুতর এবং সম্মান প্রদর্শনের যোগ্য। ওদের দৃষ্টিভঙ্গির সঙ্গী না হয়েও আমি বুঝতে পারি যে ওরা নিজ নিজ অবস্থান থেকে বিদেশি এই আমাকে ও অন্যান্যদেরকে কোন দৃষ্টিতে দেখে। আমি জানি ওদের নিকট আমি অচেনা এবং সর্বদা অচেনাই থেকে যাব, তবে আমি ওদেরকে আরও খারাপ বলে বিশ্বাস করতে পারি না। আমি যতটা ওদের মতো হতে পারি তার চেয়ে বেশি নয়। একই রকম পরিপ্রেক্ষিত গার্টরুড বেলের মন্তব্যে, যদিও আলোচনার বিষয় ভিন্ন ছিল, সেটা ছিল এই রকম: কত হাজার বছর ধরে এই অবস্থাটি টিকে আছে, অর্থাৎ আরবরা যে যুদ্ধাবস্থায় জীবনযাপন করে। যারা মরুভূমির ভেতরের এলাকায় নথিপত্রগুলো পড়বেন তারা বলবেন আমাদের, কারণ এদের সূচনা থেকেই এই অবস্থা সৃষ্টি। কিন্তু ওইসব শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা কোনো জ্ঞান বহন করে আনেনি। সে কখনোই নিরাপদ নয়, অথচ এমন ভাব করে যেন নিরাপত্তা তার ডাল ভাত। এর সাথে টিকা হিসেবে যোগ করা দরকার তার আরেকটি পর্যবেক্ষণ, এবার দামেস্কের জীবন সম্পর্কে। আমি হতাশভাবে দেখতে লাগলাম পূবের বিরাট একটা শহরের সভ্যতা বলতে কী বোঝায়, ওরা কিভাবে জীবনযাপন করে, কি চিন্তা করত। আমি ওদের সাথে সম্পর্কের সূত্রটি ধরতে পেরেছি। আমার বিশ্বাস ইংরেজ পরিচয় এক্ষেত্রে সহায়তা করেছে। আমার ও জগৎটিতে প্রবেশ করেছি 5 বছর আগে। পার্থক্য খুবই পরিষ্কার। আমার ধারণা মিশরে আমাদের সাফল্য এত বড় কারণ, রাশিয়ার পরাজয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, এবং আমার মনে হয় পারস্য উপসাগর ও ভারতীয় সীমান্ত অঞ্চলে লর্ড কার্জনের তেজদীপ্ত নীতিও আরেক কারণ। যে কখনো প্রাচ্য দেখেনি সে বুঝতে পারবে না ওরা কিভাবে পরস্পর লগ্ন হয়ে থাকে। যদি ইংরেজদের অভিযান কাবুলের গেট থেকে ফিরে যেত, তাহলে দামেস্কের রাস্তায় কঠোর ব্যঙ্গাত্মক দৃষ্টি হজম করে চলতে হতো ইংরেজ পর্যটকদেরকে। এরকম বক্তব্যে প্রথমেই আমরা যা লক্ষ্য করি তা হল আরবদের রয়েছে বিচ্ছিন্নতা, নির্দিষ্টতা ও পরস্পর যূথবদ্ধতার একরকম দেহজ্যোতি, যা বর্ণনাযোগ্য ব্যক্তিগত জীবন ইতিহাস বিশিষ্ট আরবের অস্তিত্ব মুছে ফেলে। কল্পমূর্তি এবং জীবন দর্শন বা দৃষ্টিভঙ্গি রূপে আরবের স্বচ্ছতা লরেন্সকে নাড়া দেয়। উভয় ক্ষেত্রেই লরেন্স একজন অ-আরবের প্রতি পরিশোধক প্রেক্ষিত থেকে দেখা আরব ধারণাটি ভালোভাবে জড়িয়ে নেন। তিনি এখানে পরিষ্কারভাবেই এমন কেউ যার উপলব্ধির প্রয়োজনেই আরবদের আদিম সরলতা বর্ণিত হচ্ছে কোনো পর্যবেক্ষকের দৃষ্টিতে, যিনি অবশ্যই সাদা মানুষ। তবু আরবদের পরিশোধন ইয়েটসের বাইজেন্টাইন সম্পর্কিত এ কল্পদৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আগুন, জ্বালানি কাঠ যাকে খাদ্য যোগায়নি, পাথর টুকরো বা লোহাও ওঠেনি জ্বলে, বিরক্ত করে না ঝড়ও। আগুনের শিখা থেকে জন্ম নেয়া অগ্নিশিখা, যেখানে রক্ত থেকে উত্থিত প্রাণশক্তি আর ছেড়ে যায় প্রচণ্ড রোষের জটিলতা। এখানে অনিবার্যভাবে আরবদের অপরিবর্তনীয়তার প্রসঙ্গ জড়িয়ে যায়, যেন আরবরা ইতিহাসের স্বাভাবিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। কিন্তু লরেন্সের নিকট স্ববিরোধীভাবে মনে হয়েছে আরবরা সময়ের সাথে অধ্যবসায়ের মধ্যে দিয়ে তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে। এভাবে বিরাট আরব সভ্যতা কাজ করেছে আরবদের বিশেষ কিছু বৈশিষ্ট্য গঠনে, কিন্তু অন্যদিকে এ প্রক্রিয়ায় নৈতিকভাবে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে ওরা। এরপর আমাদের সামনে অবশিষ্ট থাকে গার্টরুড বেলের আরব, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো জ্ঞান বহন করে আনেনি যে আরবেরা। অতএব যৌথ সত্তারূপী আরবেরা অস্তিত্বগত, এমনকি শব্দার্থগত ঘনত্ব অর্জন করতে পারেনি। ওরা মরুভূমির ভেতরের অংশের নথিপত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একই রকম রয়ে গেছে, শুধু লরেন্সের উল্লিখিত ক্লান্তিকর পরিশোধনের ব্যাপারটি ছাড়া। অতএব আরবেরা যদি আনন্দ অনুভব করে, সন্তান বা মা বাবার মৃত্যুতে শোকগ্রস্ত হয়, রাজনৈতিক স্বেচ্ছাচারিতায় যদি অন্যায়ের ধারণা জন্মে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এগুলো আরব হওয়ার মতোই নিরলঙ্কার, খাঁটি ও দুষ্পরিবর্তনীয় ঘটনার প্রভাবাধীন। এ জাতীয় পরিস্থিতির আদিমতা বিরাজ করে অন্তত দুটো স্তরে: এক, সংজ্ঞায়, যা সংকোচক; দুই, লরেন্স ও বেলের মতে বাস্তবতায়। এই পূর্ণ সাদৃশ্য কোনো সাদামাটা ব্যাপার নয়, কারণ প্রথমত বিষয়ের ঠিক কেন্দ্রে পৌঁছার জন্যে এবং
দুর্ঘটনা, পরিস্থিতি ও অভিজ্ঞতাজনিত বিচ্যুতি এড়ানোর উদ্দেশ্যে সজ্জিত জ্ঞানতাত্ত্বিক কৌশল ও শব্দ সম্ভারের সাহায্যে কেবল বাইরে থেকেই তা করা সম্ভব। দ্বিতীয়ত, সাদৃশ্য হল একটি ঘটনা যা পদ্ধতি, ঐতিহ্য ও রাজনীতির ঐক্যবদ্ধ তৎপরতার ফল। প্রত্যেকটি এক অর্থে বিভিন্ন ছাঁচ, যেমন প্রাচ্যজন ও সেমেটিক, আরব ও প্রাচ্য ইত্যাদির পার্থক্য এবং নিত্য বাস্তবতার বিলোপ ঘটায়, যা ইয়েটসের ভাষায় পাশব মেঝে নিয়ন্ত্রণ অযোগ্য রহস্য। মানুষের বাস এর মধ্যেই। অনুসন্ধিৎসু পণ্ডিত যখন কোনো প্রাচ্যজনের মুখোমুখি হবেন, তখন তিনি এই প্রাচ্যজনের ক্ষেত্রে তার জ্ঞান জগতের প্রাচ্যজন ছাঁচের জন্যে নির্ধারিত বৈশিষ্ট্যগুলোই গ্রহণ করবেন। বহু বছরের ঐতিহ্য প্রাচ্যজন বা সেমিটিক জাতীয় বুদ্ধিবৃত্তিক আবেগের ডিসকোর্সের ওপর লেপে দিয়েছে বৈধতার প্রলেপ এবং রাজনৈতিক বোধ শিখিয়েছে। বেলের চমৎকার কথায় প্রাচ্যে সব পরস্পর লগ্ন হয়ে থাকে। প্রাচ্য হল প্রাচ্য, একটি ধারণা। প্রাচ্য সম্পর্কে যেই লিখুক বা ভাবুক, তাকে ফিরে যেতে হবে ওই ধারণায়। এ ধারণা যেন সময় ও অভিজ্ঞতাকে এড়িয়ে টিকে থাকা কষ্টিপাথর। একে বোঝার ভালো উপায় হল প্রাচ্য প্রসঙ্গের শ্বেতাঙ্গ প্রতিনিধি, বিশেষজ্ঞ ও উপদেষ্টা কর্তৃক এর ব্যবহার পর্যবেক্ষণ। লরেন্স ও বেলের নিকট গুরুত্বপূর্ণ ব্যাপার হল আরব ও প্রাচ্যজন সম্পর্কে তাদের মন্তব্য একটি স্পষ্ট ও কর্তৃত্বপরায়ণ প্রথার অন্তর্গত, যে প্রথা আবার এ সম্পর্কিত অনুপুঙ্খ বর্ণনাও নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন হল, এসব আরব, সেমেটিক, প্রাচ্যজন, প্রাচ্যদেশীয় ধারণাগুলো এসেছে কোত্থেকে? আমরা আলোচনা করে দেখিয়েছি প্রাচ্যের সকল কিছু সম্পর্কে পূর্ব অনুমিত প্রতিনিধিত্বের ধারণা থেকে 19 শতকে কিভাবে রেনান, লেইন, ফ্লবেয়ার, কজিন ডি পার্সিভাল, মার্কস ও ল্যামার্টিনের লেখায় প্রাচ্য বিষয়ক সাধারণীকরণ প্রক্রিয়ার শক্তি গ্রহণ করে। প্রাচ্যের প্রতিটি কণা তার প্রাচ্যত্ব ঘোষণা করে, এত প্রবলভাবে যে প্রাচ্যদেশীয় হওয়ার বৈশিষ্ট্য অন্য কোনো ক্ষতিপূরণমূলক দৃষ্টান্তকেও গ্রাহ্য করে না। প্রাচ্যের একজন মানুষ প্রথমে প্রাচ্যজন, তারপর মানুষ। এ ধরনের ছাঁচ নির্মাণ স্বাভাবিকভাবেই বিজ্ঞান, আমি বলবো ডিসকোর্স দ্বারা শক্তিশালী হয়েছে, যা অতীত ও অধোমুখী পথ গ্রহণ করেছিল প্রজাতি বর্গীকরণের দিকে। প্রজাতির বর্গ প্রজাতির প্রতিটি সদস্যের বংশগতিতাত্ত্বিক বিশ্লেষণও প্রদান করে। এভাবে প্রাচ্য জাতীয় বিস্তৃত জনপ্রিয় আখ্যার পেছনে বৈজ্ঞানিকভাবে বৈধ কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়। এগুলো প্রধানত ভাষার ধরন, সেমেটিক, দ্রাবিড়, হেমেটিক, কিন্তু এগুলো তাদের সমর্থনে অতি দ্রুত অর্জন করে নেয় নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, জীববিদ্যাগত ও সাংস্কৃতিক সাক্ষ্য। যেমন রেনানে ব্যবহৃত সেমেটিক পরিভাষাটি ছিল ভাষাতাত্ত্বিক সাধারণীকরণের ব্যাপার। রেনানের মাধ্যমেই এটি শরীরতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, এমনকি ভূবিজ্ঞানেও অর্জন করে নেয় সমান্তরাল ধারণা। অতঃপর সেমেটিক কেবল বর্ণনা বা আখ্যা হিসেবে নয়, যে কোনো ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনা কেটে ছেটে তার পূর্বগামী ও ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কেন্দ্রের মধ্যে স্থাপন করার কাজে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে। তাই সেমেটিক হল কোনো সেমেটিক সত্তার ভিত্তিতে প্রতিটি স্বতন্ত্র সেমেটিক আচরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্যে এবং কিছু সাধারণ সেমেটিক উপাদানের আলোকে মানব জীবনের সকল দিক ও তৎপরতা ব্যাখ্যা করার উদ্দেশ্যে সৃষ্ট কালোত্তীর্ণ ও ব্যক্তি অতিরেক একটি বর্গ। 19 শতকের উদারতাবাদী সংস্কৃতিতে এ ধরনের শাস্তিমূলক মতাদর্শ আঁকড়ে থাকার বিষয়টি রহস্যময় মনে হবে যদি না আমরা স্মরণ করি যে 19 শতকে ভাষাবিজ্ঞান, নৃবিজ্ঞান, জীববিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের যে আবেদন সৃষ্টি হয়, তার বক্তব্য ছিল যে এগুলো অভিজ্ঞতালব্ধ বিজ্ঞান, কোনোভাবেই ভবিষ্যৎবাণী প্রবণ বা ভাবাদর্শী জ্ঞানচর্চা নয়। বপের ইন্দো ইউরোপীয়র মতোই রেনানের সেমেটিক গঠিত জিনিস, বৈজ্ঞানিকভাবে বোধগম্য এবং বাস্তবে বিশ্লেষণযোগ্য নির্দিষ্ট সেমেটিক ভাষার উপাত্তের বদৌলতে সেমেটিক যৌক্তিক ও অনিবার্য বলে বিবেচিত হয়। এভাবে প্রত্নবর্গীয় ও আদিম ভাষিক, সাথে সাথে সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক বর্গ সৃষ্টির উদ্যোগের মধ্যে দিয়ে প্রাথমিক মানবীয় সম্ভাবনা সংজ্ঞায়নের চেষ্টা চলে। এ চেষ্টা থেকে উদ্ভূত হয়েছে আচরণের নির্দিষ্ট কিছু ধরন, যা সম্ভব হতো না যদি না ধ্রুপদ অভিজ্ঞতাবাদ অনুযায়ী বিশ্বাস করা হতো যে দেহ ও মন পরস্পর নির্ভরশীল, বাস্তব এবং উভয়ই মূলে প্রদত্ত একগুচ্ছ ভৌগোলিক,
জীববৈজ্ঞানিক ও আধা ঐতিহাসিক অবস্থার বিন্যাস দ্বারা নিয়ন্ত্রিত। স্থানীয় বাসিন্দারা এ বিন্যাসটি আবিষ্কার করতে পারে না বা অন্তর্দৃষ্টিতে ধরতে পারে না। এ বিন্যাস এড়িয়ে যাওয়া বা তা থেকে মুক্তি অর্জন দুরূহ। প্রাচ্যতাত্ত্বিকদের প্রাচীনতাধর্মী পক্ষপাতিত্ব ওইসব অভিজ্ঞতাবাদী ধারণাসমূহের দ্বারা সমর্থিত। প্রাচ্যতাত্ত্বিক ইসলাম, বৌদ্ধ ধর্ম বা জোরস্ট্রিয়ান অধ্যয়নে জর্জ এলিয়টের ক্যাসোভনের স্বীকারোক্তির মতো নিজেরাই অনুভব করেন যেন পৃথিবীতে এলোমেলো ছুটে বেড়ানো প্রাচীনকালের কোনো ভূত ধ্বংস ও গোলমেলে পরিবর্তন সত্ত্বেও একে আবার তার অভ্যাসের পৃথিবীরূপে গড়ে নিতে চাচ্ছে। ভাষা, সভ্যতা ও পরিশেষে জাতিগত বৈশিষ্ট্য সম্পর্কে এসব অভিসন্দর্ভ যদি ইউরোপীয় বৈজ্ঞানিক ও পণ্ডিতদের প্রাতিষ্ঠানিক বিতর্কের একটি ক্ষুদ্র অংশ হতো, তাহলে আমরা তাকে কোনো অন্তর্বর্তীকালীন নাটকের প্রয়োজনে তথ্য সরবরাহ বলে বাতিল করে দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে বিতর্ক এবং বিতর্কের পরিস্থিতিগুলোর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। যেমন মন্তব্য করেছেন লিওনিল ট্রিলিং, 19 শতকের শেষ দিকের সংস্কৃতিতে ক্রমশ সঞ্চারিত জাতীয়তাবাদ ও উপনিবেশবাদের অনুপ্রেরণায় এবং বিজ্ঞানের অসম্পূর্ণ ও গোলমেলে সমন্বয়ের সমর্থনে এসব জাতি বিষয়ক তত্ত্ব বিতর্কের ঊর্ধ্বে উঠে যেতে সমর্থ হয়। জাতি বিষয়ক তত্ত্ব, আদিম উৎপত্তি ও আদি শ্রেণী বিভাজন, আধুনিককালের পতন, সভ্যতার অগ্রগতি, সাদাদের অর্থাৎ আর্যদের নিয়তি, উপনিবেশের প্রয়োজনীয়তা, এ সমস্ত কিছুই বিজ্ঞান, সংস্কৃতি ও রাজনীতির অদ্ভুত সমন্বয়, যার স্রোত প্রায় ব্যতিক্রম ছাড়াই ইউরোপ বা ইউরোপের কোনো কোনো জাতিকে মানবজাতির অ-ইউরোপীয় অংশের ওপর আধিপত্যশীল অবস্থানে ঠেলে দিয়েছে। সচরাচর মনে করা হয় ডারউইনের নিজের অনুমোদন সাপেক্ষে ডারউইনবাদের এক অদ্ভুত রূপান্তরিত মতবাদ অনুযায়ী এমন সাধারণ ধারণা গড়ে ওঠে যে প্রাচ্যজন আসলে প্রাচীন এক মহৎ জাতির অবশেষ। প্রাচ্যের বর্তমান অবক্ষয় থেকে ওখানকার প্রাচীন সভ্যতা সম্পর্কে উপলব্ধি করা সম্ভব হয়, কিন্তু তা সম্ভব হয় কেবল দুটো কারণে: ক, শ্বেতাঙ্গ বিশেষজ্ঞরা অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়া চালানোর, এবং খ, দ্রুত ছড়িয়ে পড়া সাধারণীকৃত একগুচ্ছ পরিভাষা অর্থাৎ সেমেটিক আর্য, প্রাচ্যজন বা প্রাচ্যদেশীয় একগুচ্ছ পরিভাষা কল্পনা নির্ভর কিছু কাহিনীকে নির্দেশ না করে বরং নির্দেশ করে একরাশ সুবিন্যস্ত বৈশিষ্ট্যকে, যেগুলো উদ্দেশ্যমুখী ও ঐক্যমত ভিত্তিক বলে মনে হয়। প্রাচ্যজনেরা কি করতে পারে এবং কি না করতে পারে এমন মন্তব্যের পেছনে সমর্থন যোগায় জীববিজ্ঞানের সত্য, যেমন পি. চার্লস মিশেলের এ বায়োলজিক্যাল ভিউ অফ আওয়ার ফরেন পলিসি 1894 সালে প্রকাশিত, থমাস হেনরি হাক্সলির দি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ইন হিউম্যান সোসাইটি 1888 সালে, বেঞ্জামিন কিরের সোশ্যাল ইভলিউশন 1894 সালে, জন বি. ক্রোজিয়ারের হিস্ট্রি অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অন দ্য লাইন্স অফ মডার্ন ইভলিউশন 1897 থেকে 1901 সাল, এবং চার্লস হার্ভির দি বায়োলজি অফ ব্রিটিশ পলিটিক্স 1904 সাল প্রভৃতি গ্রন্থের বক্তব্য। এ সময় ধরে নেওয়া হয় যে ভাষা বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী যদি ভাষাসমূহ পরস্পর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকে, তাহলে ভাষা ব্যবহারকারীরা তাদের মন, সংস্কৃতি, সম্ভাবনা, এমনকি দেহেও পরস্পর থেকে একইভাবে স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্যের পেছনে আছে তত্ত্ববিদ্যাগত ও অভিজ্ঞতাবাদী সত্যের জোর, এবং তার সাথে উৎপত্তি, বিকাশ, চারিত্রিক বৈশিষ্ট্য ও ক্রমপরিণতি বিষয়ক অধ্যয়নে ওই সত্যের বিশ্বাসযোগ্য প্রদর্শন। এখানে লক্ষ্যযোগ্য বক্তব্য এই যে জাতি, সভ্যতা ও ভাষার মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতার সত্য মৌলিক এবং অমোচনীয়, অথবা তেমন বলে ভান করা হয়। তা বস্তুর নির্যাস পর্যন্ত পৌঁছে যায়, এমন দাবিও করা হয় যে উৎস এবং উৎসের দ্বারা নির্ধারিত ছাঁচ থেকে মুক্তি অসম্ভব। এটি মানবীয় সত্তাসমূহের মধ্যে নির্মাণ করে আসল সীমানা প্রাচীর, যার ভিত্তিতে গঠিত হয় নৃতাত্ত্বিক গোষ্ঠী, জাতি ও সভ্যতা। এটি আনন্দ, বেদনা, রাজনৈতিক সংগঠন ইত্যাদি সাধারণ যৌথ মানবিক বাস্তবতা থেকে দৃষ্টিকে সরে যেতে বাধ্য করে, যা ঠেলে নিয়ে যায় অতীত ও অধোমুখী অপরিবর্তনীয় উদ্ভবের দিকে। একজন বিজ্ঞানী তার গবেষণায় কখনো উৎপত্তি প্রসঙ্গটি এড়াতে পারেন না, তেমনি কোনো প্রাচ্যজন সেমেটিক বা আরব বা ইন্ডিয়ান থেকে মুক্তি পান না। এ থেকে তার বিনষ্টকৃত, উপনিবেশিত ও পশ্চাৎপদ বর্তমানকে সরিয়ে রাখা হয়,
তা কেবল শ্বেতাঙ্গ গবেষকদের শিক্ষণীয় উপস্থাপনের কাজে লাগে। বিশেষায়িত গবেষণা পেশা হিসেবে অতুলনীয় সুযোগ এনে দেয়। আমরা স্মরণ করতে পারি, লেইন প্রাচ্যদেশীয় রূপ ধারণ করতে পারতেন, আবার নিজের পণ্ডিতি বিচ্ছিন্নতাও বজায় রাখতে পারতেন। তার অথিত প্রাচ্যজন পরিণত হয় তার প্রাচ্যজনে, কারণ তিনি তাদেরকে কেবল বাস্তব মানুষ হিসেবে দেখেননি, তার বর্ণনায় প্রাচ্যজনের স্মারক স্তম্ভ হিসেবেও দেখেছেন। এই দ্বৈত পরিপ্রেক্ষিত একরকম কাঠামোবদ্ধ শ্লেষ উৎসাহিত করে। একদিকে একদল মানুষ বর্তমান জীবনযাপন করে, অন্যদিকে গবেষণার বিষয় হিসেবে এরাই পরিণত হয় মিশরীয় বা মুসলমান বা প্রাচ্যজনে। দুই স্তরে মধ্যবর্তী ত্রুটি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা কেবল পণ্ডিতগণের। প্রথমোক্তটির ঝোঁক বৃহত্তর বৈচিত্র্যের দিকে, তবু সেই বৈচিত্র্যকে সর্বদাই পেছনে অধোমুখে টেনে রাখা হয় ও সংকুচিত করা হয় সার্বজনীনতার মৌলভিত্তির ওপর। প্রতিটি স্থানিক আধুনিক আচরণ এক একটি নির্গমনে পরিণত হয়, যা প্রেরিত হয় মূল টার্মিনালে। ওখানে তা আরও জোরালো হয়। এই ধরনের প্রেরণই হল প্রাচ্যতত্ত্বের বিষয়। মিশরীয়দেরকে বর্তমান সত্তারূপে, আবার একটি বর্গীয় লেভেলের বৈধতারূপে বিচারের ক্ষেত্রে লেইনের সক্ষমতা তৈরি হয় প্রাচ্যবাদী জ্ঞানক্ষেত্র এবং সেমেটীয় বা নিকট প্রাচ্যের মুসলমান সম্পর্কে সর্বজনীন মতামত উভয়ের মিলিত ক্রিয়ায়। প্রাচ্যদেশীয় সেমেটিকদেরকে যেভাবে যুগপৎ বর্তমান ও উৎপত্তিরূপে দেখা সম্ভব হয়, আর কোনো জাতিতে তা সম্ভব নয়। প্রাচ্য বিষয়ক অধ্যয়নের বিষয়রূপে ইহুদি ও মুসলমান তাদের আদি উৎপত্তির আলোকে সহজেই বোধগম্য। এই সিদ্ধান্ত ছিল কোনো কোনো ক্ষেত্রে এখনও আধুনিক প্রাচ্যতত্ত্বের মূল স্তম্ভ। রেনান সেমেটিকদেরকে বৃত্তাবদ্ধ বিকাশের দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। কার্যক্ষেত্রে প্রাচ্যতাত্ত্বিকদের নিকট রেনানের মন্তব্যের অর্থ দাঁড়ায় যে, কোনো আধুনিক সেমেটিক মানুষ নিজেকে যতই আধুনিক মনে করুক, সে কখনো তার উৎপত্তির ঘনিষ্ঠ সাংগঠনিক দাবি অস্বীকার করতে পারে না। কার্যকর নীতি স্থান ও কাল পরিসরে একত্রে সক্রিয় থাকে। কোনো সেমেটিক প্রাচীন যুগের উন্নয়ন থেকে আর অগ্রসর হতে পারেনি। কোনো সেমেটিক তার তাঁবু ও উপজাতীয় পরিচয়ের যাযাবর মরু পরিবেশ ত্যাগ করতে পারে না। সেমেটিক জীবনের যে কোনো প্রকাশকেই আদিম ব্যাখ্যামূলক বর্গের সাথে সম্পর্কযুক্ত বলে নির্দেশ করা যেতে পারে, এবং তাই করা উচিত। নির্দেশনার এমন কার্যকর ক্ষমতা প্রবল হয় 19 শতকের শেষ দিকে, যার সাহায্যে প্রকৃত আচরণের প্রতিটি স্বতন্ত্র উদাহরণকেই অল্প সংখ্যক ব্যাখ্যামূলক প্রকৃত বর্গে সংকুচিত ও প্রত্যাবর্তিত করা যায়। প্রাচ্যতত্ত্বের এই বিষয়টি জনপ্রশাসনে আমলাতন্ত্রের মতো। ফাইলের চেয়ে অধিদপ্তর বড়, এবং ব্যক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কেবল ফাইলের উপলক্ষে। আমরা প্রাচ্যতাত্ত্বিককে একজন কেরানিরূপে কল্পনা করতে পারি, যার কাজ সেমেটিক লিখিত বিরাট এক আলমারিতে বহু ধরনের বিপুল সংখ্যক ফাইল একত্রে সাজিয়ে রাখা। উইলিয়াম রবার্টসন স্মিথের মতো পণ্ডিত মানুষ তুলনামূলক ও আদিম নৃতত্ত্বের সাম্প্রতিক আবিষ্কারের সহায়তায় নিকট প্রাচ্যের অধিবাসীদের এক দলভুক্ত করেন এবং তাদের গোত্রবদ্ধতা ও বিয়ের প্রথাচারকে ধর্মচর্চারূপে বিবেচনা করে গ্রন্থ রচনা করেন। স্মিথের রচনার ক্ষমতা নিহিত সেমেটিকদেরকে পুরাণ থেকে মুক্ত করার মধ্যে। ইসলাম ও ইহুদিবাদ কর্তৃক পৃথিবীর সামনে স্থাপিত বাধা দূরে ছুঁড়ে ফেলা হয়। সকল আরব বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণভাবে সমাজ পদ্ধতি বিকাশের প্রকল্পিত চিত্র গঠনের জন্য স্মিথ ব্যবহার করেন সেমেটিক ভাষাতত্ত্ব, পুরাণ ও প্রাচ্যতাত্ত্বিক পাণ্ডিত্য। যদি এই চিত্রের টোটেমবাদ বা প্রাণী পূজায় একেশ্বরবাদের পূর্ববর্তী অথচ প্রভাবশালী শেকড় আবিষ্কার করা যায়, তাহলেই পণ্ডিতরা সফল। এবং স্মিথ যোগ করেন, আমাদের মোহামেডান উৎসসমূহ প্রাচীন বর্বরতার অনুপুঙ্খের ওপর যতটা সম্ভব ঘোমটা টেনে দেয়া সত্ত্বেও সেমেটিকদের ওপর স্মিথের কাজ ঈশ্বরতত্ত্ব, সাহিত্য, ইতিহাস ইত্যাদিও অন্তর্ভুক্ত করে, এবং তা করা হয় পূর্ববর্তী প্রাচ্যতাত্ত্বিকদের রচনাসমূহকে বিবেচনায় রেখেই। রেনানের ইস্টওয়ার্ড দ্য পিউপল দ্য ইসরায়েলের ওপর 1887 সালে রচিত স্মিথের তীব্র আক্রমণ দেখুন। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এই কাজটির উদ্দেশ্য আধুনিক সেমেটিকদেরকে বুঝতে সহায়তা করা। আমি মনে করি শ্বেতাঙ্গ বিশেষজ্ঞদেরকে প্রাচ্যের সাথে যুক্ত করেছে যে বুদ্ধিবৃত্তিক পরম্পরা, স্মিথ গুরুত্বপূর্ণ সংযোজন। স্মিথ তার গ্রন্থাদি না লিখলে লরেন্স, হোগার্থ, বেল ও অন্যান্যদের পক্ষে প্রাচ্য সম্পর্কে কোষাগারে বিশেষজ্ঞ জ্ঞান বিতরণ সম্ভব হতো না। এমনকি
আরবের ঘটনাবলীর প্রত্যক্ষ ও অতিরিক্ত অভিজ্ঞতা ছাড়া প্রাচীন নিদর্শনাদির বিশেষজ্ঞ স্মিথও তার পণ্ডিতি কর্তৃত্বের অর্ধেকই অর্জন করতে পারতেন না। আদি নমুনাসমূহ উপলব্ধি এবং সমকালীন প্রাচ্যদেশীয় আচরণ নিয়ে অভিজ্ঞতাবাদীদের খেলার পেছনে সাধারণত সত্য উপলব্ধির ক্ষমতা, এই দুই জিনিসের সমন্বয় স্মিথের রচনাকে ওজনদার করেছে। এই বিশেষ সমন্বয়ই বিশেষজ্ঞতার সেই রীতি আভাসিত করে যার উপর ভিত্তি করে খ্যাতি অর্জন করেন লরেন্স, বেল ও ফিলবি। পূর্বসূরি বার্টন ও চার্লস ডাফটির মতো স্মিথও 1880 থেকে 1881 সালের মধ্যে হেজাজে গমন করেন। প্রাচ্যতাত্ত্বিকদের জন্য আরব ছিল সুবিধাজনক দেশ। মুসলমানরা ইসলামকে প্রতিভার আসল ক্ষেত্র মনে করত বলে নয় কেবল, এজন্যেও যে হেজাজ ভৌগোলিকভাবে যেমন তেমনি ঐতিহাসিকভাবেও বন্ধা ও নিস্তেজ হয়ে পড়ে। এসব কারণে আরব হয়ে ওঠে এমন এক মরু এলাকা যার অতীত ও বর্তমান সম্পর্কে মানুষ একই রীতিতে ও একই বিষয়ে মন্তব্য করতে পারত। হেজাজে যে কেউ মুসলিম, আধুনিক ইসলাম ও প্রাচীন ইসলামের মধ্যে পার্থক্য না করেই কথা বলতে পারত। সেমেটিক অধ্যয়নের সূত্রে ঐতিহাসিক ভিত্তিহীন ওই শব্দভাণ্ডারে বাড়তি পাণ্ডিত্যের ছাপ রাখতে সমর্থ হন স্মিথ। তার মন্তব্যে আমরা উপলব্ধি করি ইসলাম আরববাসী ও আরবদের বিষয়ে পূর্ববর্তী সকল পরিস্থিতি সম্পর্কে সম্যক অবহিত এক পণ্ডিতের দৃষ্টিভঙ্গি। মোহামেডানিজমের প্রকৃতি হল সকল জাতীয় উপলব্ধিতে ধর্মীয় বৈশিষ্ট্য ধারণ, এত প্রবলভাবে যে মুসলিম দেশসমূহের শাসন ব্যবস্থা ও সমাজ যেন পুরোপুরি ধর্মীয় পোশাকে সজ্জিত। তবে যা কিছু ধর্মীয় রূপ গ্রহণ করে বৈধতা অর্জন করেছে তার সব কিছুর পেছনেই যে খাঁটি ধর্মীয় আবেগ আছে এমন ধরে নেওয়া ভুল হবে। আরবদের সংস্কারের শেকড় তাদের রক্ষণশীলতায়। রক্ষণশীলতা তাদের ইসলামী বিশ্বাসের চেয়েও গভীরভাবে প্রথিত। নবী তার ধর্ম প্রথম প্রচার করেন যে জাতির মধ্যে, তাদের সংস্কারের নিকট এ ধর্ম সহজেই বাঁধা পড়ে। তা এ ধর্মের বড় দুর্বলতা। এ ধর্ম তো সব বর্বর ও সেকেলে ধারণাকে স্থান দিয়েছে। মুহাম্মদ নিজেও দেখেছেন যে ধর্ম হিসেবে ওগুলো একেবারেই অযোগ্য, তবু সংস্কারকৃত মতবাদ প্রচারের জন্য ওগুলোকেই তার নীতিমালা নিয়ে এসেছেন। এ সত্ত্বেও আমাদের নিকট খাঁটি মোহামেডান বলে মনে হয় এমন অনেক সংস্কারের কোনো ভিত্তি কোরআনে নেই। এই বিস্ময়কর যুক্তিবিন্যাসের শেষ বাক্যে আমাদের শব্দটি শ্বেতাঙ্গ মানুষের সুবিধাজনক দৃষ্টিকোণ স্পষ্ট করে তোলে। এই যুক্তি আমাদেরকে প্রথম বাক্যে বলার অনুমোদন দেয় যে আরবের সকল রাজনৈতিক ও সামাজিক জীবন ধর্মীয় পোশাক আবৃত, অতএব ইসলামকে নিয়ন্ত্রণবাদী ধর্মরূপে চিত্রিত করা যায়। দ্বিতীয় বাক্যে বলে যে ইসলাম মুসলমানদের দ্বারা ব্যবহৃত একটি ছদ্মবেশ মাত্র, অন্য কথায় মুসলমানরা অনিবার্যভাবে ভণ্ড। তৃতীয় বাক্যে দাবি করা হয় আরব বিশ্বাসে জায়গা করে নেওয়া সত্ত্বেও এ ধর্ম প্রাক ইসলামী আরব রক্ষণশীলতা দূর করতে পারেনি, আর ইসলাম যদি ধর্ম হিসেবে সফল হয়ে থাকে তবে সে অসহায়ভাবে আরব সংস্কারসমূহকে জায়গা করে দেওয়ার কারণে। এ ধরনের কৌশলের জন্যে দায়ী করা উচিত নির্দয় ভণ্ড মুহাম্মদকে। এখন দেখা যাবে এই কৌশল ইসলামের পক্ষে প্রযুক্ত হয়। তবে এসব কিছুই কম বেশি ধুয়ে মুছে যায় যখন স্মিথ আমাদেরকে আশ্বস্ত করেন যে তিনি এতক্ষণ যা বলেছেন তা বাতিল, কারণ ইসলামের অত্যন্ত অপরিহার্য বৈশিষ্ট্যগুলো আদৌ মোহাম্মদীয় নয়। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আত্মপরিচয় ঘোষণা ও সংঘাত এড়ানোর নীতিতে প্রাচ্যতাত্ত্বিকরা আবদ্ধ থাকেনি। কেবল প্রাচ্যতাত্ত্বিক বিশেষজ্ঞতাই তাদেরকে মারিয়ে যেতে পারে, যার ভিত্তি হল প্রাচ্যতাত্ত্বিকের দার্শনিক ও ভাষিক উপলব্ধির সম্পূর্ণ আওতাধীন অকাট্য ও তথাকথিত সত্য ধারণাসমূহ। ফাঁকা বাস্তব এবং আরব মনের প্রকাশ্য অধার্মিক অভ্যাস, সংগঠিত ভণ্ডতা রূপে ইসলাম, আচার সর্বস্বতা ও ব্যর্থ পুনরাবৃত্তিকে পদ্ধতিতে পরিণত করা মুসলিম নিবেদনের প্রতি সামান্যতম শ্রদ্ধা প্রদর্শনেরও অসম্ভাব্যতা ইত্যাদি নিয়ে স্মিথ কথা বলতে পারেন সামান্যতম ইতস্ততা ছাড়াই। ইসলামের উপর তার আক্রমণ আপেক্ষিকতার সাথে সম্পর্কিত নয়, কারণ তার কাছে ইউরোপীয় ও খ্রিস্টীয় শ্রেষ্ঠত্ব কল্পিত নয়, বাস্তব। আসলে জগৎ সম্পর্কে স্মিথের দৃষ্টি তলে তলে যুগ্মতায় ভরপুর, যার প্রমাণ মেলে এরকম উদ্ধৃতিতে। আরব পর্যটকরা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের পরিভ্রমণ তার নিকট বিরক্তিমাত্র। এতে তার কোনো আনন্দ হয় না, যদিও আমাদের হয়। ক্ষুধা বা ক্লান্তিতে ওরা সর্বশক্তি দিয়ে ঘ্যান ঘ্যান শুরু করে, যদিও আমরা করি না।
আপনি কখনো কোনো প্রাচ্যদেশীয়কে বোঝাতে পারবেন না যে উটের পিঠ থেকে নেমেই একটা কার্পেট বিছিয়ে শরীর এলিয়ে দিয়ে ধূমপান ও পান করতে করতে বিশ্রাম নেয়ার পূর্বে আপনার কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। তাছাড়া আরবেরা সুন্দর দৃশ্যাবলী দেখে কদাচিৎ মুগ্ধ হয়, যদিও আমরা হই। আমরা এই রকম, ওরা ওই রকম, কোনটি আরব কোনটি মুসলিম, কখন কিভাবে কি দিয়ে যাচাইকৃত, এসব প্রশ্ন হেজাজে স্মিথের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতায় অপ্রাসঙ্গিক বলে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেমেটিক ও প্রাচ্যদেশীয় সম্পর্কে যে যাই জানতে বা শিখতে পারে তাই সাথে সাথে সত্যের মর্যাদা লাভ করে, কেবল আর্কাইভেই নয়, সরাসরি সংশ্লিষ্ট ক্ষেত্রেও। এমন দমনমূলক কাঠামোর দ্বারা গাঢ় গাত্রবর্ণের আধুনিক মানুষেরা চিরতরে শিকলে বাঁধা পড়ে আছে। তাদের ভাষিক, নৃতাত্ত্বিক ও মতবাদ কেন্দ্রিক প্রত্নপুরুষ সম্পর্কে শ্বেতাঙ্গ পণ্ডিতের রচিত সর্বজনীন সত্যের সাথে। এই কাঠামো থেকেই উদ্ভব হয়েছে 20 শতকের ইংল্যান্ড ও ইউরোপের প্রতিভাবান প্রাচ্যতাত্ত্বিকদের রচনারাজি। এসব প্রাচ্যতাত্ত্বিক আবার ওই কাঠামোতে যুক্ত করেন ব্যক্তিগত পুরাণ ও অবদমন। ডাফটি ও লরেন্সের মতো লেখকের মধ্যে তা উল্লেখযোগ্য শ্রমসাপেক্ষে পরীক্ষিত হয়েছে। উইনফ্রেল, ব্লান্ট, ডাফটি, লরেন্স, বেল, হোগার্থ, ফিলবি, সাইক্স, স্টর্স প্রত্যেকেই বিশ্বাস করেন প্রাচ্যদেশীয় বিষয়াদির ব্যাপারে তার দৃষ্টি প্রাচ্য, ইসলাম বা আরবের সাথে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের সূত্রে প্রাপ্ত, তার নিজের সৃষ্টি। প্রাচ্য সম্পর্কে গৃহীত অফিসিয়াল জ্ঞানের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন এদের প্রত্যেকে। সূর্য আমাকে আরব বানিয়েছে, অ্যারাবিয়ার ডেজার্টটায় লিখেন ডাফটি, কিন্তু কখনো প্রাচ্যতত্ত্বে নিমজ্জিত করেনি। এ সত্ত্বেও চূড়ান্ত বিশ্লেষণে ব্লান্ট ব্যতীত এদের সবাই পশ্চিমা ঐতিহ্যে প্রচলিত প্রাচ্যবিরোধিতা ও প্রাচ্যভীতির অভিব্যক্তি প্রকাশ করেছেন। প্রাচ্যের সাধারণীকরণের বিরাট ভাণ্ডার, বিজ্ঞান মনস্কতা তাদের মতামতে দিয়েছে সূক্ষ্মতা ও আধুনিক প্রাচ্যতত্ত্বের প্রাতিষ্ঠানিক রীতির ব্যক্তিক স্পর্শ। এটি হ্রাস করার সূত্র নেই, পুনর্বিবেচনার সুযোগ নেই। ডাফটি যে পৃষ্ঠায় প্রাচ্যতত্ত্বের প্রতি ঘৃণা দেখিয়েছেন, ঠিক সেই পৃষ্ঠাতেই তিনি আবার লিখেছেন, সেমেটিকরা চোখ পর্যন্ত আলখাল্লাওয়ালা মানুষের মতো, যার ভ্রু স্পর্শ করে আছে বেহেশত। এরকম সাধারণীকরণের ভিত্তিতে ওরা কাজ করে, জননীতি বিষয়ে পরামর্শ দেয়, প্রতিজ্ঞা করে এবং উল্লেখযোগ্য এক শ্লেষের মধ্যে দিয়ে ওরা তাদের জাতীয় সংস্কৃতিতে শ্বেতাঙ্গ প্রাচ্যতাত্ত্বিকের পরিচয় লাভ করে। এমনকি ডাফটি, লরেন্স, হোগার্থ ও বেলের মতো পেশাগতভাবে প্রাচ্যের সাথে সম্পর্কিত হওয়া সত্ত্বেও, যেমন স্মিথ, আগাগোড়া প্রাচ্যকে অবজ্ঞা করতে তাদের সমস্যা হয় না, কারণ প্রাচ্য ও ইসলামকে সাদা মানুষের নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল উদ্দেশ্য। এই প্রকল্প থেকে নতুন যুক্তিতর্কের উদ্ভব হয়। এখন প্রাচ্যতাত্ত্বিককে কেবল উপলব্ধি করতে পারলেই চলবে না, প্রাচ্যকে ভূমিকা পালনে বাধ্য করতে হবে। প্রাচ্যের শক্তিকে দেখাতে হবে আমাদের মূল্যবোধ, সভ্যতা, স্বার্থ লক্ষ্যের অনুকূলে। প্রাচ্যকে তাই সরাসরি কর্মে রূপান্তরিত করা হয়। এর ফলে নতুন চিন্তা ও কর্মপ্রবাহ সৃষ্টি হয় খোদ প্রাচ্যে। কিন্তু পরিবর্তে এর জন্য প্রয়োজন হয় শ্বেতাঙ্গ মানুষের নিয়ন্ত্রণের ঘোষণা। এবং এখন শুধু প্রাচ্য বিষয়ে পণ্ডিতি গ্রন্থপ্রণেতা শ্বেতাঙ্গ মানুষ নয়, জরুরি বাস্তবতারূপে সমকালীন ইতিহাসের নির্মাতা। যেহেতু বিশেষজ্ঞ এ বাস্তবতার সূচনা করেছেন, তাই বিশেষজ্ঞের পক্ষেই এ বাস্তবতাকে যথাযথ হৃদয়ঙ্গম করা সম্ভব। প্রাচ্যতাত্ত্বিকগণ এখন পরিণত হন প্রাচ্যের ইতিহাসের ব্যক্তিত্বে, এর থেকে আলাদাভাবে শনাক্ত করারও অযোগ্য। তিনি হয়ে ওঠেন এই ইতিহাসের রূপদানকারী, পশ্চিমের কাছে এর স্বভাবগত চিহ্ন। এই নতুন দর্শনের সারোৎসার পাওয়া যাবে এখানে। কিছু সংখ্যক ইংরেজ, যার প্রধান কিচনার, বিশ্বাস করতেন তুর্কিদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ ইংল্যান্ডের জন্য জার্মানির বিরুদ্ধে লড়াই করার সাথে সাথে জার্মানির মিত্র তুরস্ককে পরাজিত করতে সহায়ক হবে। আরবিভাষী জনগোষ্ঠীর প্রকৃতি, ক্ষমতা ও ওদের দেশ সম্পর্কে জ্ঞান তাদেরকে এ চিন্তায় উদ্বুদ্ধ করে যে এ জাতীয় বিদ্রোহের পরিণাম সুখকর হবে। বিদ্রোহের চরিত্র ও পদ্ধতি নির্দেশ করেন তারা। অতএব প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকারের নিকট থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা লাভ করায় ওই ব্যক্তিবর্গ বিদ্রোহ ভরতে দেয়। এ সত্ত্বেও মক্কার শেরিফের বিদ্রোহ অনেকের নিকট ছিল বিস্ময়কর এবং মিত্রদের জন্য অপ্রস্তুতকর। এ বিদ্রোহ মিশ্র অনুভূতি এবং বন্ধু ও শত্রুর জন্ম দেয়, যাদের ঈর্ষাজাত দ্বন্দ্বের কারণে তার ফলাফল উল্টে যেতে শুরু করে। উদ্ধৃতিটি 7 পিলার্স অফ উইজডমের প্রথম পরিচ্ছেদে
লরেন্সের নিজের বিশ্লেষণ। কিছু সংখ্যক ইংরেজ ভদ্রলোকের জ্ঞান প্রাচ্যে একটি আন্দোলনের অনুমোদন দেয়, যার ফল হয় মিশ্র ধরনের। এই নতুন পুনর্জাগ্রত প্রাচ্যের গূঢ় আধা কাল্পনিক ব্যঙ্গাত্মক বিয়োগাত্মক পরিণতি হয়ে ওঠে এক ধরনের বিশেষজ্ঞ রচনার বিষয়। নতুন রীতির প্রাচ্যতাত্ত্বিক ডিসকোর্স। এ ডিসকোর্স উপস্থাপন করে এমন এক প্রাচ্যের ছবি যা কোনো আখ্যান নয়, গুরুতর জটিলতা, সংকট, আহত প্রত্যাশার সমাহার। এর ভবিষ্যৎবাণী সুলভ স্পষ্ট বিবরণ হলেন শ্বেতাঙ্গ প্রাচ্যতাত্ত্বিক গ্রন্থকাররা। আমরা লেইনের মডার্ন ইজিপশিয়ানেই দৃষ্টির নিকট বয়ানের পরাজয়ের মুখোমুখি হয়েছি। এমনকি 7 পিলার্সের ন্যায় কাহিনী সদৃশ রচনার ক্ষেত্রেও এ পরাজয় সত্য। প্রাচ্য সম্পর্কিত দৃষ্টি, বর্ণনা, চিত্রাত্মক রেকর্ড ও প্রাচ্যের ঘটনাবলীর বয়ানের এ দ্বন্দ্ব আসলে অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে বহু স্তরে বিস্তৃত এক সংঘাত। এই সংঘাত সময়ে সময়ে প্রাচ্যতাত্ত্বিক ডিসকোর্সে নতুনভাবে জেগে উঠেছে বলে এখানে তার সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থিত করা যেতে পারে। প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্যকে দেখেন ওপর থেকে, তার সামনে সংস্কৃতি, ধর্ম, মন, ইতিহাস ও সমাজ নিয়ে ফুটে ওঠা পূর্ণ দৃশ্যটি আয়ত্তে পাওয়ার উদ্দেশ্যে। এজন্য তাকে একগুচ্ছ রূপান্তর হ্রাসকরণমুখী বর্গ বা ধরন, যেমন সেমেটিক, মুসলিম মন, প্রাচ্য এবং এসবের মধ্যে দিয়ে প্রতিটি অনুপুঙ্খ দেখতে হয়। যেহেতু এসব ধরন প্রাথমিকভাবে ছকভুক্ত ও কার্যকর, এবং যেহেতু মোটামুটি এখন ধরে নেওয়া হয়েছে যে প্রাচ্যদেশীয় কোনো ব্যক্তি নিজেকে তেমন করে চিনতে পারে না যেভাবে প্রাচ্যতাত্ত্বিক তাকে জানতে পারে, তাই প্রাচ্যকে দেখার যে কোনো দৃষ্টি শেষ পর্যন্ত আসঞ্চন ক্ষমতা ও শক্তির জন্য নির্ভর করে সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা ডিসকোর্সের ওপর। প্রাচ্য যার সম্পদ। যে কোনো সর্বাত্মক দৃষ্টি মৌলিকভাবে রক্ষণশীল। আমরা দেখেছি পশ্চিমে নিকট প্রাচ্য সম্পর্কিত ধারণা ও ভাবাদর্শের ইতিহাসে কিভাবে তাদের বিরুদ্ধবাদী সমালোচনার প্রতি উদাসীনতা দেখিয়েও প্রচলিত ছিল। প্রকৃতপক্ষে আমরা বলতে পারি যে এসব ধারণা তাদের সত্যতা প্রমাণের জন্য নিজেরাই সাক্ষ্য সৃষ্টি করে। প্রাচ্যতাত্ত্বিক মূলত এরকম সর্বাত্মক দৃষ্টির প্রতিনিধি। একজন ব্যক্তি কিভাবে নিজের ধারণাকে তার অধীনস্থ মনে করে, কিংবা নিজের দেখাকে প্রাচ্য বা প্রাচ্য জাতি নামে যৌথভাবে পরিচিত প্রপঞ্চ সম্পর্কে বৈজ্ঞানিক মতামতের জরুরি অংশবিশেষ বলে ধরে নেয়, তার প্রকৃষ্ট উদাহরণ হলেন লেইন। অতএব দৃষ্টি স্থির ব্যাপার। ঠিক যেমন 19 শতকের প্রাচ্যতত্ত্বে তথ্য যোগানদার বৈজ্ঞানিক শ্রেণীসমূহ স্থির, সেমীয় বা প্রাচ্যদেশীয় মনের বাইরে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এগুলো প্রাচ্য সম্পর্কিত সামগ্রিক মতামতের মধ্যে প্রাচ্যদেশীয় আচরণের প্রতিটি শ্রেণী বা বৈচিত্র্য ধারণ করার চূড়ান্ত পরিসর। অধ্যয়নের বিষয় বা পেশা কিংবা বিশেষায়িত ভাষা বা ডিসকোর্স হিসেবে প্রাচ্যতত্ত্ব পুরো প্রাচ্যের স্থায়িত্বের ওপর ঠেস দিয়ে দাঁড়ানো। কারণ প্রাচ্য ছাড়া প্রাচ্যতত্ত্ব নামের সংগতিপূর্ণ, বোধগম্য ও স্পষ্ট জ্ঞানও থাকবে না। এভাবে প্রাচ্য হল প্রাচ্যতত্ত্বের অন্তর্ভুক্ত ব্যাপার। যেমন ধরে নেওয়া হয় প্রাচ্য সম্পর্কিত তথ্য রয়েছে প্রাচ্যতত্ত্বে। এই যুগপৎ অনিবার্যতা, যাকে বলেছি দৃষ্টি, যেহেতু তা আগাম কল্পনা করে নেয় যে প্রাচ্যকে পূর্ণ দৃশ্যরূপে দেখা সম্ভব, তার বিপরীতে নিয়ত চাপ থাকে। আখ্যানে চাপের উৎস এই অর্থে যে যদি প্রাচ্যের কোনো বস্তু বা বিষয় বিকশিত বা স্থানান্তরিত হচ্ছে বলে দেখানো সম্ভব হয়, তাহলে প্রক্রিয়াটিতে সময়ের তীক্ষ্ণতা যুক্ত হয়ে যায়। যা ছিল স্থিতিশীলতা ও অপরিবর্তনীয় চিন্তনতারই নামান্তর প্রাচ্য, তা হয়ে ওঠে অস্থিতিশীল। এই অস্থিতিশীলতা নির্দেশ করে তার বিপর্যয়কর অনুপুঙ্খ, পরিবর্তনের প্রবাহ, বিস্তার, ক্ষয় বা নাটকীয় আন্দোলনমুখী প্রবণতা নিয়ে প্রাচ্যে ও প্রাচ্য সম্পর্কে ইতিহাস সম্ভব। ইতিহাস এবং ইতিহাসের প্রতিনিধি বয়ান যুক্তি দেখায় যে কেবল দৃষ্টি বা কল্পিত চিত্রাত্মক বর্ণনাই যথেষ্ট নয়, এবং নিঃশর্ত তাত্ত্বিক বর্গরূপে প্রাচ্য বাস্তবতা পরিবর্তনের সম্ভাবনার প্রতি অবিচার করেছে। তাছাড়া দৃষ্টির স্থায়িত্বের বিরুদ্ধে লিখিত ইতিহাসের গৃহীত কৌশল হল বয়ান। লেইন যখন তার ও তার তথ্য বিষয়ে রৈখিক অবস্থান গ্রহণ না করে তথ্যকোষ বা আবিধানিক রীতিতে দেখার প্রক্রিয়ার ভিন্ন প্রতিমূর্তি নির্মাণ করার মতো রীতি গ্রহণ করেন, তখনই হয়তো তিনি বয়ানের বিপজ্জনক দিকটি অনুভব করেছিলেন। বয়ানের নিশ্চিত ঘোষণা করে মানুষের জন্মগ্রহণ, বিকাশ ও মৃত্যুর ক্ষমতা, প্রতিষ্ঠান ও বাস্তবের পরিবর্তিত হওয়ার ঝোঁক, আধুনিকতা ও সমকালীনতা কর্তৃক
ধ্রুপদ সভ্যতা পরাজিত হওয়ার সম্ভাবনা। সবচেয়ে বড় কথা, তা ঘোষণা করে যে বাস্তবতার উপর দৃষ্টির আধিপত্য আসলে ক্ষমতার ইচ্ছা, সত্যের ইচ্ছা ও তার ভাষ্য ছাড়া কিছুই নয়, এবং কোনোভাবে ইতিহাসের উদ্দেশ্যমুখী শর্ত নয়। এক কথায়, দৃষ্টির একক তরঙ্গমালার মধ্যে বয়ান প্রস্তাব করে একটি বিরোধাত্মক মনোভঙ্গি, পরিপ্রেক্ষিত ও চেতনা। তা দৃষ্টির দাবিকৃত অ্যাপোলীয় কল্পকাহিনীর শান্তি বিঘ্নিত করে। প্রথম বিশ্বযুদ্ধের পরিণামে যখন প্রাচ্য প্রবেশ করে ইতিহাসে, তখন তা ঘটায় প্রতিনিধিরূপী প্রাচ্যতাত্ত্বিকরাই। হান্নাহ আরেন্দত চমৎকারভাবে লক্ষ্য করেছেন যে আমলাতন্ত্রের বিরোধী অংশটি সাম্রাজ্যবাদের প্রতিনিধি। এর অর্থ হল একথা বলা যে প্রাচ্যতত্ত্ব নামে যৌথ প্রাতিষ্ঠানিক তৎপরতা যদি প্রাচ্যের নির্দিষ্ট কিছু রক্ষণশীল দৃষ্টির ভিত্তিতে গড়ে ওঠা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে ওইসব দৃষ্টি অনুগতরা সাম্রাজ্যবাদের প্রতিনিধি। যেমন টি.ই. লরেন্স, তার রচনায় আখ্যান ও দর্শনের সংঘাত সবচেয়ে পরিষ্কার রূপে দেখতে পাই আমরা। তার ভাষায় নব সাম্রাজ্যবাদ প্রাচ্যের স্থানীয় জনগোষ্ঠীর ওপর কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়ার সক্রিয় চেষ্টা চালায়। ইউরোপীয় শক্তির সংঘাত তাদেরকে বাধ্য করে প্রাচ্যকে সক্রিয় প্রাণময়তার দিকে ঠেলে দিতে, প্রাচ্যকে তাদের কাজে লাগাতে, প্রাচ্যকে অপরিবর্তনীয় নিষ্ক্রিয়তা থেকে লড়াকু আধুনিক জীবনের দিকে পরিবর্তিত করতে। তবে যাই ঘটুক, গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল প্রাচ্যকে তার নিজের মতো চলতে না দেয়া বা হাতছাড়া না করা, কারণ প্রথাগত ধারণা ছিল যে প্রাচ্যের স্বাধীনতার ঐতিহ্য নেই। লরেন্সের রচনার বড় নাটকীয়তা হল কিছু সংগ্রামী প্রয়াসের প্রতিকায়ন। প্রথমত, প্রাণহীন, সময়বিহীন, চলৎশক্তিহীন প্রাচ্যকে চলতে উদ্বুদ্ধ করার সংগ্রাম। দ্বিতীয়ত, সেই চলনের ওপর অনিবার্যভাবে পশ্চিমা রীতি আরোপণ। তৃতীয়ত, নতুন ও উত্থিত প্রাচ্যকে ব্যক্তিগত দৃষ্টিতে ধারণ করার চেষ্টা, যার অতীতমুখী প্রবণতার অন্তর্ভুক্ত রয়েছে ব্যর্থতা ও বিশ্বাসঘাতকতার প্রবল বোধ। আমি একটি নতুন জাতি সৃষ্টির কথা বলেছি, হারানো প্রভাব পুনঃপ্রতিষ্ঠার এবং 20 মিলিয়ন সেমেটিক মানুষকে এমন এক ভিত্তি প্রদান করার যার ওপর তারা নির্মাণ করবে তাদের জাতীয় চিন্তার প্রাণিত স্বপ্নপুরী। সাম্রাজ্যের অধীনস্থ সকল প্রদেশ মিলে আমার কাছে একটি মৃত ইংলিশ বালকের সমানও নয়। আমি যদি প্রাচ্যে কিছু আত্মশ্রদ্ধাবোধ, একটি লক্ষ্য ও আদর্শ প্রতিষ্ঠা করে থাকি, লাল গাত্রবর্ণের মানুষের ওপর অনিবার্য করে থাকি সাদাদের শাসন, সেক্ষেত্রে আমি ওইসব মানুষদেরকে নতুন কমনওয়েলথে এমন অবস্থানে স্থাপিতও করেছি যাতে আধিপত্যকারী জাতিগুলো তাদের রূঢ় অর্জনের কথা ভুলে যাবে এবং সাদা ও লাল ও হলুদ ও বাদামি ও কালো পরস্পরের দিকে না তাকিয়ে পৃথিবীর সেবায় এক কাতারে দাঁড়াবে। এগুলো ইচ্ছা, প্রকৃত কর্মভার কিংবা ব্যর্থ প্রকল্প যাই হোক না কেন, প্রাচ্যতাত্ত্বিকদের দ্বারা প্রতিষ্ঠিত শুরুর পরিপ্রেক্ষিত ছাড়া খুঁটিনাটি স্তরে এসব সম্ভব হতো না। মেট্রোপল ব্রাইটনে বসবাসরত কৃপণ, এডোনিসের পূজক, দামেস্কের গর্তবাসী ওইসব বিশ্বাসঘাতক ইহুদিরা সেমেটিকদের ভোগ ক্ষমতার সাদৃশ্যময় প্রতীক এবং সেই স্নায়বিক অনুভূতির যা অন্য মেরুতে আমাদেরকে দেয় আত্ম অস্বীকৃতি বোধ, বা প্রথম যুগের খ্রিস্টানদের মতে কিংবা দরিদ্রদের জন্য সর্বোত্তম বেহেশতের পথ করে নেয়া প্রথম খলিফাদের মতো। সেমেটিক মানুষেরা কামনা ও আত্ম অস্বীকৃতির মাঝখানে ঝুলে থাকে। গোটা 19 শতক থেকে বিচ্ছুরিত বাতিঘরের আলো রশ্মির মতো মান্য এক ঐতিহ্য লরেন্সের ওই জাতীয় মন্তব্যকে সমর্থন করেছে। অবশ্যই তার আলোক উৎসারণ কেন্দ্রে রয়েছে প্রাচ্য, এবং তা তার আওতাভুক্ত সামগ্রিক ও সূক্ষ্ম ভূভাগ আলোকিত করার জন্য যথেষ্ট। অ্যাডোনিসের পূজক ও দামেস্কের বিশ্বাসঘাতক ইহুদিরা মানবতার প্রতীক নয়, বলা যায় বরং ভাষাতত্ত্বের এক শাখা সেমেটিকের প্রতীক, যা প্রাচ্যতত্ত্বের সেমেটিক শাখা কর্তৃক একীভূত রূপে সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রটির অভ্যন্তরে নির্দিষ্ট কিছু ব্যাপার সম্ভব। আরবরা একটি আদর্শে রশির মতো করে ঝুলতে পারে। মনের প্রতিজ্ঞাহীন বশ্যতা ওদেরকে অনুগত চাকরে পরিণত করেছে। দায় দায়িত্ব ও জড়িত থাকার শর্ত সমেত যতক্ষণ সাফল্য দেখা না দেয়, ততক্ষণ ওরা সে বন্ধন ছিন্ন করে না। তখন আদর্শ উধাও, কাজ শেষ হয় ধ্বংসস্তূপে। ধর্মবিশ্বাস ছাড়া এদেরকে জগতের সম্পদরাজি ও আনন্দ আয়োজন দেখিয়ে পৃথিবীর চার কোণায় নিয়ে যাওয়া যাবে, তবে বেহেশতে নয়। কিন্তু যদি রাস্তায় নামে, তাহলে দেখা পেয়ে যায় কোনো ভাবাদর্শবাহী নবীর, যার মাথা গোজার ঠাঁই নাই, ক্ষুধা নিবারণের জন্য যে নির্ভর করে দান খয়রাত বা পাখির দয়ার ওপর।
অতঃপর তারা সেই নবীর প্রেরণার জন্যে তাদের সর্বস্ব বিলিয়ে দেবে। এরা পানির মতো অস্থিতিশীল, হয়তো চূড়ান্ত পর্যায়ে পানির মতোই থেকে যায়। প্রাণের সূচনা থেকেই এরা বিভিন্ন ক্রমাগত তরঙ্গ প্রবাহে মাংসের তীরভূমির বিপরীতে ঠেলাঠেলি করেছে। প্রতিটি তরঙ্গ ভেঙেছে। এমন একটি তরঙ্গ আমি উত্থিত করেছি এবং একটি ভাবাদর্শের দম নেয়ার পূর্বে গড়িয়ে দিয়েছি, তা তার সর্বোচ্চ চূড়ায় উঠেছে এবং ডিগবাজি খেয়ে আছড়ে পড়ে গেছে দামেস্কের ওপর। সেই তরঙ্গের অবশেষ যা পেছনে ছিটকে এসেছে সংশ্লিষ্ট বস্তু বিষয়াদির প্রতিরোধের মুখে। তাই পরবর্তী তরঙ্গের উপাদান যোগাবে যখন সময়ের পূর্ণতায় আরেকবার ফুলে উঠবে সমুদ্র। পারে, হয় ও যদি, এই কথাগুলি হলো এই ক্ষেত্রটিতে নিজেকে ঢুকিয়ে দেওয়ার জন্য লরেন্সের কৌশল। এভাবে শেষের বাক্যটির সম্ভাবনা তৈরি হয় এবং সে বাক্যে আরবদের প্রভাবক হিসেবে তাদের মাথায় চড়ে বসেন লরেন্স। কনরাডের কুৎজের মতো লরেন্স পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন চলমান নতুন বাস্তবতায় নিজেকে জড়ানোর জন্যে। পরবর্তীকালে তিনি বলেন যে তাকে যে জন্যে দায়ী করা যায় তা হল নতুন এশিয়াকে ঠেলে ঠুলে আকার দেয়া, যাকে কাল জোরপূর্বক আমাদের ওপর ন্যস্ত করেছে। আরব বিদ্রোহ সেই অর্থই পেয়েছে তার জন্যে যে অর্থ সাজিয়েছেন লরেন্স। তার অর্থ এশিয়ার নিকট ব্যক্ত হয়েছে বিজয় রূপে, বিস্তৃতির একটি ধরন রূপে, যার মধ্যে আমরা অনুভব করে যে আমরা অনুমান করে নিচ্ছি অন্য কারো ব্যথা বা অভিজ্ঞতা তার ব্যক্তিত্ব। প্রাচ্যতাত্ত্বিকেরা এখন হয়ে উঠেছেন প্রাচ্যের প্রতিনিধি। আগের যুগের অংশগ্রহণকারী পর্যবেক্ষক লেনের মতো নয়, যার জন্যে প্রাচ্য ছিল সতর্কতার সাথে দূরে সরিয়ে রাখা কিছু। কিন্তু লরেন্সের সাদা ও প্রাচ্যজনের মধ্যে একটি সমাধান অযোগ্য সংঘাত ছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, এই দ্বন্দ্ব তার মনে অনিবার্যভাবে জাগিয়ে দিয়েছে পূব ও পশ্চিমের ঐতিহাসিক সংঘাতের প্রসঙ্গ। প্রাচ্যের উপর তার ক্ষমতা সম্পর্কে সচেতনতা, তার দ্বৈততা সম্পর্কে সচেতনতা এবং প্রাচ্যের অন্য কিছু সম্পর্কে তার অসচেতন বোধ থেকে তিনি বুঝতে পারেন ইতিহাসই এবং এমনকি তাকে ছাড়াও আরবরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। এই উপলব্ধি থেকে লরেন্স বিদ্রোহের গোটা বয়ানকে অনিঃশেষ গৃহযুদ্ধরূপে দেখার জন্য নিজেকে নিজস্ব দৃষ্টিতে সংকুচিত করেন। এ সত্ত্বেও বাস্তবে আমাদের নিজেদের দোহাই দিয়ে অথবা অন্তত আমাদের স্বার্থের অনুকূল বলে কথিত হওয়ায় আমরা সেই বদল বহন করেছি। এই জ্ঞান থেকে মুক্তির একমাত্র উপায় বোধ ও উদ্দেশ্যে নতুন বিশ্বাসের ভান। এই আচরণের প্যাঁচানো গলি রাস্তা পূর্ববর্তী ঘটনাকে বাতিল করে বা দ্বিগুণ করে এমন অজানা লজ্জিত উদ্দেশ্যের বৃত্তের ভেতর বৃত্তে আমরা যারা নেতা, তাদের সোজা হাঁটার উপায় নেই মনে হয়। পরাজয়ের এই তীক্ষ্ণ বোধের মধ্যে লরেন্স পরে এক বুড়ো মানুষের গল্প যোগ করেন, যে তার বিজয় চুরি করে নিয়ে গেছে। যে কোনো উপলক্ষেই লরেন্সের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এই যে একজন শ্বেতাঙ্গ বিশেষজ্ঞ এবং বহু বছর ধরে প্রাচ্য সম্পর্কিত জনপ্রিয় ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের সুফল ভোক্তা হিসেবে তিনি নিজে ওদের একজন হয়ে ওঠার কায়দা আয়ত্তে আনতে পেরেছিলেন, অর্থাৎ নতুন এশিয়ার একটি আন্দোলনকে রূপদানকারী প্রাচ্যদেশীয় নবীর ভূমিকা গ্রহণ করার কায়দা। এবং যে কারণেই হোক, যখন আন্দোলন ব্যর্থ হয়, অন্যরা তা দখল করে, তার উদ্দেশ্য বানচাল হয় এবং এর স্বাধীনতার স্বপ্ন মূল্যহীন হয়ে যায়, তখন লরেন্সের হতাশা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। সন্দেহজনক ঘটনা প্রবাহের বেগবান স্রোতে একজন মানুষ মাত্র রূপে হারিয়ে যাওয়ার বদলে লরেন্স নিজেকে পরিপূর্ণভাবে তুলনা করেন এশিয়ার আগত নতুন সংগ্রামের সাথে। এস্কিলাস যেখানে ক্ষতিগ্রস্ত শোকরত এশিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং নির্বাল হতাশা ব্যক্ত করেছেন, কারণ তিনি যেমন আশা করেছিলেন প্রাচ্য তেমন জাঁকজমকপূর্ণ নয়, তখন লরেন্স একই সাথে শোকের মহাদেশ ও মহাজাগতিক মোহমুক্তির আত্মমুখী সচেতনতায় পরিণত হন। পরিশেষে লরেন্সের দৃষ্টি রূপান্তরিত হয় প্রাচ্যের সংকটের প্রতীকে। সংক্ষেপে, লরেন্স প্রাচ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন পাঠক ও ইতিহাসের মাঝখানে তার জানা অভিজ্ঞতারাজি ছড়িয়ে দিয়ে। প্রকৃতপক্ষে লরেন্স পাঠকদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন অনালোচিত বিশেষজ্ঞ ক্ষমতা, স্বল্পকালের জন্যে নিজেই প্রাচ্য হয়ে ওঠার ক্ষমতা। আরব বিদ্রোহ সম্পর্কে সাধারণে গৃহীত ঘটনাবলী শেষ পর্যন্ত প্রাচ্যের পক্ষে লরেন্সের অভিজ্ঞতারূপেই সংকুচিত হয়ে থাকে। অতএব এরকম ক্ষেত্রে রীতি কেবল এশিয়া, প্রাচ্য বা আরব জাতীয় সাধারণ বর্গ প্রতিকায়নের ক্ষমতাই নয়, স্থানচ্যুতকরণ ও অধিগ্রহণের একটি ধরনও, যার মধ্যে দিয়ে একটিমাত্র ব্যক্তির কণ্ঠস্বর সমগ্র ইতিহাস রূপে দেখা দেয় এবং লেখক পাঠক নির্বিশেষে সকল পশ্চিমা মানুষের জন্যে
প্রাচ্যের এমন একমাত্র রূপে পরিণত হয় যার সম্পর্কে জানা সম্ভব। রেনান যেমন সেমেটিকদের সামনে উন্মুক্ত সম্ভাবনার ক্ষেত্রসমূহ চিহ্নিত করেছিলেন, লরেন্স তেমনি তালিকাভুক্ত ও পুনর্বণ্টন করেন আধুনিক এশিয়ার সময় ও পরিসরকে। এ রীতির প্রভাব এই যে এটি এশিয়াকে পশ্চিমের লোভনীয়করণ নৈকট্যে নিয়ে আসে, কিন্তু কেবল সংক্ষিপ্ত সময়ের জন্যে। শেষে আমরা আবার পতিত হই এমন এক করুণ দূরত্বে যা এখনও আমাদেরকে প্রাচ্য থেকে আলাদা করে রাখে। পশ্চিমের প্রতি স্থায়ী অদ্ভুতত্বের চিহ্ন হিসেবে ভিনদেশী ছাপ বহনই সে প্রাচ্যের নিয়তি। E.M. ফরস্টারের উপন্যাস এ পাসেজ টু ইন্ডিয়ার শেষ অংশে এই হতাশাব্যঞ্জক পরিসমাপ্তি তীব্র সমকালীন পটভূমিতে, যেখানে আজিজ ও ফিল্ডিং চেষ্টা করে পুনরায় মিলিত হতে ব্যর্থ হয়। আমরা এখন বন্ধু হতে পারি না কেন? তাকে আবেগের সাথে জড়িয়ে ধরে বলে অন্যজন। আমি তাই চাই, তুমিও তাই চাও। কিন্তু ঘোড়াগুলো তা চায় না, ওরা পিছলে আলাদা হয়ে যায়। মাটি তা চায় না বলে পাথরের চাই পাঠিয়ে দিয়ে রাস্তায় একজনের পেছনে আরেকজনকে চলতে বাধ্য করে। মন্দির, পুকুর, কারাগার, প্রাসাদ, পাখি, কাক, মেহমানখানা, নিচে মাও যা তাদের নজরে আসে, এরা সকলেই তা চায় না। ওরা তাদের শত কণ্ঠস্বরে বলে, না এখনো নয়, এবং আকাশ বলে, না এখানে নয়। প্রাচ্য সবসময় এ রীতি, এই নিবিড় বর্ণনার মুখোমুখি হবে। নেতিবাচক দিক সত্ত্বেও এর পেছনে একটি রাজনৈতিক বক্তব্য আছে। পশ্চিম ও পূবের পার্থক্যের উপসাগর দূর করা সম্ভব পাশ্চাত্যের উৎকৃষ্ট জ্ঞান ও ক্ষমতার দ্বারা। ক্রোমার ও বেলফোর্ড তা ভালো করেই জানতেন। লরেন্সের দৃষ্টির প্রশংসা করা হয়েছে ফ্রান্সে মরিস ব্যারেসের 1914 সালে নিকট প্রাচ্য ভ্রমণের বিবরণে। আরও বহু রচনার মতো এনকুয়েতো সারসংক্ষেপকরণ জাতীয় রচনা। গ্রন্থকার পূবে পশ্চিমা সংস্কৃতির উৎস ও উৎপত্তি অনুসন্ধান করেননি কেবল, প্রাচ্যে নেরভাল, ফ্লবেয়ার ও ল্যামার্টিনের পুনরাবৃত্তিও করেছেন। তার ভ্রমণের একটি অতিরিক্ত রাজনৈতিক মাত্রা ছিল ব্যারেসের কাছে। তিনি প্রাচ্যে ফরাসি শাসনের গঠনমূলক ভূমিকার প্রমাণ ও সিদ্ধান্তধর্মী সাক্ষ্য খোঁজেন। তবু ব্রিটিশ ও ফরাসি বিশেষজ্ঞতার পার্থক্য থেকেই যায়। প্রথমোক্ত বিশেষজ্ঞ জ্ঞান জনগোষ্ঠী ও অঞ্চলের প্রকৃত সংযোগ ব্যবস্থাপনার কাজ করে, দ্বিতীয়োক্তটি আত্মিক সম্ভাবনার জগৎ নিয়ে ব্যাপৃত। মরিসের মতে ফরাসি স্কুলগুলোতেই ফ্রান্সের উপস্থিতি সবচেয়ে উজ্জ্বলভাবে চোখে পড়ে। তিনি আলেকজান্দ্রিয়ার এক ফরাসি স্কুলের প্রসঙ্গে বলেন, প্রাচ্যদেশীয় ছোট ছোট বালিকারা স্বাগত জানাচ্ছে এবং তাদের কথ্য ফরাসিতে চমৎকারভাবে কথা কাহিনী ও সঙ্গীত পুনরাবৃত্ত করছে। এ দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। যদি প্রকৃতপক্ষে প্রাচ্যে কোনো ফরাসি উপনিবেশ প্রতিষ্ঠিত নাও হয়ে থাকে, তবু সে সম্পূর্ণ দখলহীন নয়। ওখানে প্রাচ্যে ফ্রান্সের প্রতি ধর্মীয়বোধ সুলভ এমন এক প্রবল অনুভূতি আছে যা আমাদের সবচেয়ে বিপরীতধর্মী আকাঙ্ক্ষালোকেও অবধারণ ও সমন্বিত করতে সক্ষম। প্রাচ্যে আমরা আত্মিক শক্তির বোধ, ন্যায় বিচার ও আদর্শের নমুনার প্রতিনিধিত্ব করি। ইংল্যান্ড ওখানে শক্তিশালী, জার্মানি কেবল ক্ষমতা। কিন্তু আমরা দখল করেছি প্রাচ্যের আত্মাকে। জোরেসের সাথে বিতর্কে এশিয়াকে তার নিজের অসুস্থতার বিপরীতে রোগ প্রতিরোধক প্রদান, প্রাচ্যদেশীয়দেরকে পাশ্চাত্যজনের অনুরূপ করা এবং ফ্রান্সের স্বাস্থ্যকর ঘনিষ্ঠতা আনার প্রস্তাব করেন এই প্রখ্যাত ইউরোপীয় ডক্টর। তবু এই প্রকল্পেও ব্যারেসের দৃষ্টি পূব ও পশ্চিমের পার্থক্য ধরেই রাখে, যা দূর করার পক্ষপাতী বলে দাবি করেন তিনি। আমরা কিভাবে এমন বুদ্ধিবৃত্তিক এলিট সৃষ্টি করতে পারব যাদের সাথে কাজ করা যাবে, প্রাচ্যজনদের থেকে উদ্ভূত হয়েও যারা জাতি বিচ্ছিন্ন হবে না, যারা তাদের নিজেদের আচার প্রথানুযায়ী বিকশিত হবে, তাদের পারিবারিক ঐতিহ্যে প্রভাবিত হবে এবং এভাবে আমাদের বিপুল সংখ্যক স্থানীয়দের মধ্যবর্তী সংযোগে পরিণত হবে। প্রাচ্যে আমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সন্তোষজনক হবে এমন মতৈক্য ও চুক্তিতে উপনীত হওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা কিভাবে সম্পর্ক গড়ে তুলব? আমাদের বুদ্ধিবৃত্তির সাথে সম্পর্ক রাখার সঠিক রুচি অর্জনের জন্যে শেষ পর্যন্ত এগুলোই প্রয়োজন। শেষ বাক্যে প্রদত্ত জোর ব্যারেসের নিজের। লরেন্স ও হোগার্থের মতো না করে হোগার্থের গ্রন্থ দি ওয়ান্ডারিং স্কলার 1896 ও 1910 সালে লেভান্তে দুটো ভ্রমণের কেবল তথ্য জ্ঞাপক কাঠখোট্টা নথি। তিনি দূরবর্তী সম্ভাবনার এক জগৎ সম্পর্কে লেখেন। প্রাচ্য যে নিজের পথে চলতে শুরু করবে সে পরিস্থিতির জন্যে তিনি মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত। তবু তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যেরকম বন্ধন পরিকল্পনা করেন তাতে সব সময় পশ্চিম থেকে পূবগামী
বিচিত্র বুদ্ধিভিত্তিক চাপ প্রেরণের অনুমোদনও থাকে। ব্যারেজ বিষয়টিকে যেমন সূক্ষ্ম তেমন দুর্বল বুদ্ধিবৃত্তিক সাম্রাজ্যবাদের চর্চা বিবেচনা করেন। আন্দোলনের তরঙ্গ যুদ্ধ বা আত্মিক শক্তির অভিযান হিসেবে দেখেন না। লরেন্সের ব্রিটিশ সম্পর্কিত দৃষ্টির প্রাচ্যের মূল স্রোত শ্বেতাঙ্গ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত জনগোষ্ঠী, রাজনৈতিক সংগঠন ও আন্দোলনের প্রবাহকে ধারণ করে। প্রাচ্য প্রাচ্য, আমাদের লোক, আমাদের উপনিবেশ। এলিট ও সাধারণের মধ্যে ব্রিটিশরা তেমন পার্থক্য করার পক্ষপাতী নয় যতটা চায় ফরাসিরা। সংখ্যালঘু এবং ফ্রান্স ও তার উপনিবেশিক সন্তানদের সমাজের মধ্যে আধ্যাত্মিক সম্প্রদায়ের দুষ্ট চাপের ওপর পরিকল্পিত ফরাসিদের উপলব্ধি ও নীতি। প্রথম বিশ্বযুদ্ধের আগে ও পরে লরেন্স, বেল, ফিলবি, স্টর্স হোগার্থ প্রমুখ ব্রিটিশ প্রতিনিধি প্রাচ্যতাত্ত্বিক বিশেষজ্ঞ অভিযানকারী বিকেন্দ্রিক 19 শতকে লেইন, বার্টন ও হেস্টার স্ট্যানহোপ কর্তৃক সৃষ্ট এবং উপনিবেশিক শাসক এই উভয় ভূমিকা গ্রহণ করেন, যার স্থান হল কেন্দ্রে স্থানীয় শাসকের ঠিক পরেই। হাশেমীয় গোত্রের সাথে লরেন্স, সৌদ পরিবারের সাথে ফিলবি দুটো সেরা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। ব্রিটিশ প্রাচ্যতাত্ত্বিক বিশেষজ্ঞতা নিজেকে পুষ্ট করে মত সমন্বয়, রক্ষণশীলতা এবং সার্বভৌম কর্তৃত্বের ধারণায়। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী ফরাসি বিশেষজ্ঞতা বহুমত, আত্মিক সম্পর্ক ও বহির্মুখী প্রবণতার সাথে জড়িত। তাই এটি কোনো দুর্ঘটনা নয় যে সে যুগের দুই প্রধান পণ্ডিত, একজন ব্রিটিশ একজন ফরাসি, ছিলেন H.R. গিব ও লুইস ম্যাসিগনন। একজন আগ্রহী ইসলামের সুন্নাহ বা রক্ষণশীলতায়, অন্যজন প্রায় যীশু খ্রিস্টের মতো ঈশ্বরতাত্ত্বিক সুফি ব্যক্তিত্ব মনসুর হাল্লাজে। আমি খানিক পর এ দুই গুরুত্বপূর্ণ প্রাচ্যতাত্ত্বিকের প্রসঙ্গে ফিরে আসব। সাম্রাজ্যবাদী প্রতিনিধি ও নীতি নির্ধারকদের ওপর যদি আমি অতিরিক্ত মনোসংযোগ করে থাকি, তবে তা প্রাচ্য বিষয়ক জ্ঞান, এর সাথে মিথস্ক্রিয়া, প্রাচ্যতত্ত্বে প্রাতিষ্ঠানিক থেকে প্রায়োগিক মনোভঙ্গির দিকে পালাবদল ইত্যাদির ওপর জোর দেওয়ার জন্যেই। এই পালাবদলের সাথে পরিবর্তন আসে প্রাচ্যতাত্ত্বিকদের ব্যক্তিক মনোভাবেও। এখন ওরা নিজেদেরকে লেইন, সেফি, রেনান, কদিন, মুলার ও অন্যান্যদের মতো নিজস্ব আচার ঐতিহ্য বিশিষ্ট কোনো সংঘজাতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করে না। প্রাচ্যতাত্ত্বিক তার পশ্চিমা সংস্কৃতির প্রতিনিধিত্বশীল মানুষ, যিনি তার রচনায় নিবিড়ভাবে বুনে দেন গুরুত্বপূর্ণ এক ধরনের দ্বৈততা। তার রচনা সেই দ্বৈততার প্রতীকী অভিব্যক্তি। পাশ্চাত্য সচেতনতা, জ্ঞান বিজ্ঞান দখল করে প্রাচ্যের দূরবর্তী প্রান্ত, তেমনি প্রাচ্যের সবচেয়ে খুঁটিনাটি বিষয়ও। আনুষ্ঠানিকভাবে প্রাচ্যতাত্ত্বিক নিজেকে বিবেচনা করে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন সংগঠক রূপে, তবে অবশ্যই পাশ্চাত্যের প্রকৌশলগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের দাবি পুনরায় ঘোষণা করেই। এ ধরনের মিলনে ইতিহাস নির্বাসিত না হলেও দুর্বল হয়ে পড়ে। উন্নয়নের প্রবাহ ও বয়ানের চড়া হিসেবে কিংবা সময় ও পরিসরে ধীরে ধীরে উন্মোচিত গতিশীল এক শক্তি হিসেবে বিবেচিত প্রাচ্যের বা পাশ্চাত্যের মানবীয় ইতিহাস, প্রাচ্য ও পাশ্চাত্য বিভাজনের ভাবাদর্শিক ও অনিবার্য ধারণার বশীভূত হয়। যেহেতু প্রাচ্যতাত্ত্বিক নিজেকে পূব পশ্চিম বিভাজক রেখার একেবারে মেরুদণ্ডে দণ্ডায়মান বলে মনে করেন, তিনি তাই ব্যাপক সাধারণ বর্গ সম্পর্কেই কথা বলেন না শুধু, তিনি প্রাচ্য বা পাশ্চাত্যের জীবনের প্রতিটি দিককে এক বা অন্য ভৌগোলিক অঞ্চলের অনালোচিত চিহ্ন রূপান্তরের চেষ্টাও চালান। প্রাচ্যতাত্ত্বিকের রচনায় তার বিশেষজ্ঞ সত্তা এবং পশ্চিমের সাময়িক প্রতিনিধিস্বরূপ প্রত্যক্ষণকারী সত্তার এই আদান প্রদান আসন্ন হিসেবে চিত্রাত্মক পরিভাষায় বর্ণনা করা হয়েছে। এখানে গিব কর্তৃক উদ্ধৃত ডানকান ম্যাকডোনাল্ডের ধ্রুপদ রচনা দি রিলিজিয়াস অ্যাটিটিউড অ্যান্ড লাইফ ইন ইসলাম গ্রন্থের একটি নমুনাধর্মী অনুচ্ছেদ তুলে দেয়া হলো। আরবরা নিজেদেরকে এমনভাবে প্রদর্শন করে যে ওরা বিশ্বাসের ব্যাপারে খুব সহজ নয়, বরং নিজেদের কুসংস্কার ও ব্যবহার সম্পর্কে জটিল বুদ্ধিসম্পন্ন বস্তুবাদী।
এই বিষয়ে তারা অবিরল প্রশ্ন করে, সন্দেহ করে, ব্যঙ্গ করে। ওদের খুব প্রিয় ব্যাপার আদি দৈবিক বিষয়গুলো পরীক্ষা করে দেখা, কিন্তু সবই খেয়ালি মনে, প্রায় ছেলেমি কায়দায়। এখানে পরিচালক ক্রিয়া হলো প্রদর্শন। এখানে তা আমাদের বুঝতে দেয় যে আরবরা বিশেষজ্ঞ পর্যবেক্ষণের প্রতি এবং তার জন্যে নিজেদেরকে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রদর্শন করে। ওদের ওপর আরোপিত গুণ বৈশিষ্ট্যসমূহের ও এর বহুবিধ প্রয়োগের কারণে আরবরা অস্তিত্বের দিক থেকে একরকম ওজনহীনতা লাভ করে। এভাবে আরবরা সৃষ্টি হয় নৃতত্ত্বে বহুল প্রচলিত ব্যাপক সাধারণ আখ্যা, ছেলেমি, আদিমতা ইত্যাদি প্রত্যাখ্যানের জন্যে। ম্যাকডোনাল্ড এই ইঙ্গিত করেন যে এই ধরনের বর্ণনার জন্যে প্রয়োজনীয় সুবিধাজনক অদ্ভুত অবস্থানটি দখল করে রেখেছে পশ্চিমা প্রাচ্যতাত্ত্বিকরা, যাদের প্রতিনিধিত্বমূলক কাজ হলো তাই দেখানো যা দেখা দরকার। এভাবে সকল নির্দিষ্ট ইতিহাস প্রাচ্য ও পাশ্চাত্যের একত্রিত সর্বোচ্চ চূড়া বা সংবেদনশীল সীমান্তে প্রদর্শিত হতে পারে। মানব জীবনের জটিল গতিবিদ্যা, যাকে আমি বলছি বয়ানরূপী ইতিহাস, বৃত্তীয় কল্পদৃষ্টির তুলনায় অপ্রাসঙ্গিক কিংবা তুচ্ছ মনে হয়। এই দৃষ্টি প্রাচ্যদেশীয় জীবনের খুঁটিনাটি বড়জোর পর্যবেক্ষিতদের প্রাচ্যদেশীয় পরিচয় এবং পর্যবেক্ষকের পাশ্চাত্য পরিচয় পুনরায় প্রতিষ্ঠিত করার কাজে লাগতে পারে। যদি এ ধরনের চিত্র কোনোভাবে স্মৃতিতে দান্তের প্রসঙ্গ নিয়ে আসে, তাহলে আমরা দেখব দান্তের প্রাচ্য আর এই প্রাচ্যের মধ্যে কি বিশাল পার্থক্য। এখানে সাক্ষ্য বলতে বোঝায় এবং হয়তো বিবেচিত হয় বৈজ্ঞানিক সাক্ষ্য এবং ঊর্ধ্বতন বংশসূত্র। তাছাড়া প্রাচ্য কোনো সহজ মার্বেল বা শত্রু বা অদ্ভুত বিষয়বস্তু সম্পর্কিত শাখা নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ এক মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা। লরেন্সের মতো ম্যাকডোনাল্ডও তার প্রতিনিধিত্বমূলক চরিত্র থেকে নিজেকে পণ্ডিত রূপে ঠিক আলাদা করতে পারেননি। অতএব তার দেখা ইসলামের চিত্র লরেন্সের দৃষ্টিতে আরবদের চিত্রের মতো বর্ণনাকারীর পরিচয়সহ বিষয় সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয় অন্তর্ভুক্ত করে। পশ্চিমা পণ্ডিতদের গড়ে তোলা প্রাচ্যদেশীয় আদর্শ কল্পচিত্রের মধ্যে জায়গা করে নিতে হবে সকল আরব প্রাচ্যজনকে। তেমনি প্রাচ্যদেশীয় সকল আরবকে প্রাচ্য ও পাশ্চাত্যের একটি নির্দিষ্ট সংস্পর্শের মধ্যে স্থান করে নিতে হবে। শ্বেতাঙ্গ পণ্ডিত প্রাচ্যের সাথে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার ঘটনাক্রম হিসেবে প্রাচ্যের সারসত্তা উপলব্ধি করতে পারে। ফরস্টারের মতো লরেন্সের ক্ষেত্রেও এই দ্বিতীয়োক্ত সংবেদনশীলতা হতাশা ও ব্যক্তিগত ব্যর্থতা সৃষ্টি করে, কিন্তু ম্যাকডোনাল্ডের মতো পণ্ডিতের জন্য এটি জোরদার করে প্রাচ্যতাত্ত্বিক ডিসকোর্সকেই, এবং এটি সেই ডিসকোর্সকে বিদেশে সংস্কৃতি, রাজনীতি ও বাস্তবতার জগতে জায়গা করে দেয়। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে পূব পশ্চিমের সম্পর্ক এমন এক রূপ লাভ করে যা একই সাথে সর্বব্যাপী আবার উদ্বেগপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা মারলক্সের উপন্যাস থেকে তা সহজেই বিচার করে দেখতে পারি। সর্বত্র প্রাচ্যের স্বাধীনতার দাবির ইঙ্গিত। অবশ্যই ভেঙে যাওয়া অটোমান সাম্রাজ্যে তা মিত্রদের দ্বারা উৎসাহিত হয়েছে। অবশ্য সমগ্র আরব বিদ্রোহ ও তার পরবর্তী ঘটনা প্রবাহে তার সাক্ষ্য পাওয়া যায়। এলাকাটি সহসাই সমস্যা সংকুল হয়ে ওঠে। প্রাচ্যকে তখন মনে হয় প্রতিরোধ গড়ে তোলার পথে সামগ্রিকভাবে পশ্চিমের বিরুদ্ধে নয়, শুধু পশ্চিমের প্রাণাবেগ, জ্ঞান ও ঔদ্ধত্যের বিরুদ্ধেও। প্রাচ্যে অবিরাম হস্তক্ষেপ ও অধ্যয়নের চমৎকার একটি শতাব্দী পার হওয়ার পর পূবে উপনিবেশিক শাসন নিজেই আধুনিকতার সংকটে যে প্রতিক্রিয়া করে তা উল্লেখযোগ্য রকম জটিল বলে মনে হয়। জবরদখলের ইস্যুটিও সরাসরি আলোচনায় আসে। এছাড়া ছিল ম্যান্ডেটপ্রাপ্ত অঞ্চলের কথা। প্রাচ্যে ইউরোপীয় শক্তিসমূহের প্রতিদ্বন্দ্বিতা, স্থানীয় এলিটদের সাথে সম্পর্ক, স্থানীয় গণ আন্দোলন, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য স্থানীয়দের দাবির প্রসঙ্গ, পূর্ব পশ্চিমের সভ্যতা কেন্দ্রিক যোগাযোগের ব্যাপারটিও উঠে আসে। এসব প্রসঙ্গ জোরপূর্বক অনিবার্য করে তোলে প্রাচ্য সম্পর্কে পশ্চিমের জ্ঞানের পুনর্বিবেচনা। 1928 থেকে 1935 সাল পর্যন্ত প্যারিসের এশিয়াটিক সোসাইটির সভাপতি, কলেজ ডি ফ্রান্সের সংস্কৃত বিভাগের অধ্যাপক সিলভিয়ান লেভির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পূব পশ্চিম সমস্যার ওপর লেখেন। আমাদের দায়িত্ব প্রাচ্য সভ্যতাকে উপলব্ধি করা,
বিদেশি সভ্যতাকে তার অতীত ও সম্ভাব্য ভবিষ্যৎ রূপসহ জানার জন্যে সহানুভূতিশীল ও সূক্ষ্ম বুদ্ধির প্রচেষ্টা চালানোর কাজটি বুদ্ধিবৃত্তিক স্তরের বিধায় তার সাথে যুক্ত মানবীয় সংকটও ওই স্তরেই বিদ্যমান, যা আমাদের ফরাসিদের বাস্তব সমস্যা হয়ে উঠেছে। যদিও কোনো ইংরেজও একই রকম ভাবাবেগ পোষণ করতে পারেন, সমস্যাটি মূলত ইউরোপের, এশিয়ায় আমাদের বিশাল উপনিবেশগুলোর ব্যাপারে। ওই মানুষগুলো বহন করে এনেছে এক দীর্ঘ ইতিহাস, শিল্পকলা ও ধর্মের উত্তরাধিকার। ওদের মধ্যে থেকে সেই বোধ এখনও সম্পূর্ণ মুছে যায়নি এবং তা তারা দীর্ঘদিন জিয়ে রাখতেও আগ্রহী। আমরা কখনো তাদের সাথে আলোচনা ছাড়াই, কখনো বা তাদের অনুরোধে হস্তক্ষেপ করার দায়িত্ব তুলে নিয়েছি। ভুল বা সঠিকভাবে হোক, আমরা উন্নততর সভ্যতার প্রতিনিধিত্ব করছি বলে দাবি করেছি এবং এই শ্রেষ্ঠত্বের গুণে পাওয়া অধিকারে, যে অধিকার আমরা আবার স্থানীয়দের সাথে তুলনা করে শ্রেষ্ঠত্বের বিষয়টি পুনঃ পুনঃ নিশ্চিত করে নেই, আমরা তাদের সকল স্থানীয় ঐতিহ্য সম্পর্কে প্রশ্ন তুলেছি। তাহলে সাধারণভাবে যখনই কোনো ইউরোপীয় হস্তক্ষেপ করেছে, তখনই স্থানীয় মানুষেরা সামগ্রিক হতাশায় নীত হয়েছে, যা আসলেই ছিল হতাশাব্যঞ্জক, যেহেতু তারা অনুভব করেছে বস্তুগত পরিমাপের তুলনায় নয়, নৈতিকভাবেই ভালো মন্দের হিসেবে প্রবৃদ্ধির বদলে তারা পিছিয়ে গেছে। তার সামাজিক জীবনের ভিত্তি গঠনকারী সকল উপাদান এখন মনে হয় ভঙ্গুর এবং তার নিচে দুমড়ে মুচড়ে পড়ে আছে। যে সোনার খুঁটির ওপর ভিত্তি করে সে তার জীবনকে পুনর্গঠিত করতে চেয়েছিল, তা এখন মনে হয় রাং দিয়ে মোড়ানো কার্ডবোর্ডের জিনিস ছাড়া আর কিছু নয়। এই হতাশা রূপান্তরিত হয়েছে প্রাচ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ব্যাপী তিক্ততায়। এখন এ তিক্ততা ঘৃণায় পরিণত হওয়ার পথে এবং ঘৃণা কর্মে প্রকাশিত হওয়ার জন্যে কেবল একটি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। আলস্য বা অনুধাবনের অভাব যে কারণেই হোক, ইউরোপ যদি কেবল তার স্বার্থের জন্য প্রয়োজনীয় শ্রমও না দেয়, তাহলে এশীয় নাটক তার সংকট বিন্দুর দিকে অগ্রসর হবে। এখানে জীবনের একটি ধরন ও নীতির হাতিয়াররূপী বিজ্ঞান, যেখানেই আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেখানেই নিজ উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর ঘনিষ্ঠতা অর্জন করে তাদের সভ্যতা ও জীবনে প্রবেশ করবে, তাদের সমাজের মৌলিক মূল্যবোধ ও স্থায়ী বৈশিষ্ট্যসমূহ আবিষ্কার করার জন্যে। ইউরোপীয় সভ্যতা কেন্দ্রিক বিদেশি কিছু আমদানির হুমকি দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবন আরও মসৃণ করার চেষ্টা করবে। এ সভ্যতার সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যেমন আমাদের বিভিন্ন উৎপাদিত পণ্য বিকোনোর জন্যে তুলে ধরি স্থানীয় বিনিময় বাজারে। প্রাচ্যতত্ত্বকে রাজনীতির সাথে যুক্ত করতে লেভির কোনো সমস্যা হয়নি, কারণ প্রাচ্যে পশ্চিমের দীর্ঘকালীন হস্তক্ষেপ এবং জ্ঞানচর্চায় স্থানীয় দরিদ্র মানুষের ওপর প্রভাব বিস্তারের বিষয়টি অস্বীকার করা যাবে না। এ দুইকে যোগ করা যায় উদ্বিগ্ন ভবিষ্যতে। তার প্রকাশিত সকল মানবিক বোধ, সহযাত্রী প্রাণীর জন্য তার সহানুভূতি সত্ত্বেও লেভি বর্তমান চৌরাস্তার মোড়টিকে উপলব্ধি করেন অস্বস্তিকর বদ্ধ পরিভাষায়। তিনি কল্পনা করেন প্রাচ্য দেশীয়রা পৃথিবীর কোনো উন্নততর সভ্যতার হুমকির মুখে পড়ার অভিব্যক্তি প্রকাশ করছে, তবু তারা উদ্দেশ্যে ধাবমান। মুক্তির ইতিবাচক আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বাধীনতা বা ওদের ভাষায় অর্জিত সাংস্কৃতিক সঞ্চয়, এসব কোনো কিছুর দ্বারা নয়, বরং তিক্ততা বা ঈর্ষান্বিত ঘৃণার তাড়নায়। বিষয়গুলো এমন খারাপ দিকে মন নেয়ার কারণে প্রদত্ত চিকিৎসা হলো এই যে প্রাচ্যকে পশ্চিমের ভোক্তার জন্য বাজারজাত করতে হবে। তার সামনে রাখা হবে প্রাচ্যকে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এমন আরও অসংখ্য জিনিসের একটি হিসেবে। একটি মাত্র স্ট্রোকে আপনি প্রাচ্যকে ছড়িয়ে দেবেন, একে নিজের সম্পর্কে এমন ভাবতে দিয়ে যে পশ্চিমের ভাবাদর্শের বাজারে প্রাচ্য একটি সমপরিমাণ আদর্শিক ধারণা মাত্র, এবং এভাবে আপনি শান্ত করে ফেলবেন প্রাচ্যদেশীয় জোয়ারের তরঙ্গের পশ্চিমা ভীতি। তার নিচে আছে অবশ্যই লেভি কর্তৃক স্পষ্ট স্বীকৃত মূল বক্তব্য, প্রাচ্যের ব্যাপারে কিছু একটা না করলে এশীয় নাটক তার সংকট বিন্দুর দিকে অগ্রসর হবে। এশিয়া দুঃখ ভোগ করছে এবং এই দুঃখ ভোগের মধ্য দিয়েও হুমকি দিচ্ছে ইউরোপকে। পূর্ব ও পশ্চিমের মধ্যে টানা শত্রুভাবাপন্ন সীমানা প্রায় প্রাচীনকাল থেকেই যা অপরিবর্তিত। প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে সবচেয়ে মহৎ লেভি যা বলেন তা স্বল্প পরিশোধিত সাংস্কৃতিক মানবতাবাদী বক্তব্যের প্রতিধ্বনি।
1925 সালে ফরাসি সাময়িকী লা কাইয়ে দ্য মোয়া গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদের মধ্যে একটি সমীক্ষা চালায়। লেখকদের মধ্যে প্রাচ্যতাত্ত্বিক লেভি এমিল সেনার্ট ও আদ্রেজিদ পল ভ্যালেরি এডমন্ড জালক্সের মতো সাহিত্যিক ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত ছিলেন। এতে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্ক বিষয়ে সময়োপযোগী, যদি নাও বলে যে নির্লজ্জভাবে উস্কানিমূলক প্রশ্ন করা হয়, এবং তা ওই সময়ের সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে কিছু ইঙ্গিত দেয়। আমরা দ্রুতই উপলব্ধি করতে সক্ষম হই যে প্রাচ্যতাত্ত্বিক পাণ্ডিত্যে সৃষ্ট এক জাতীয় ধারণাগুচ্ছ কীভাবে এরই মধ্যে গৃহীত সত্যে উপনীত হয়। একটি প্রশ্নে জানতে চাওয়া হয় প্রাচ্য ও পাশ্চাত্য পরস্পর প্রবেশযোগ্য কিনা, ধারণাটি ম্যাটারলিঙ্কের। অন্য একটি প্রশ্ন ছিল প্রাচ্যের প্রভাব ফরাসি চিন্তার ক্ষেত্রে আরি মাসির ভাষায় কোনো ভয়ঙ্কর বিপদ কিনা। তৃতীয় প্রশ্নে পাশ্চাত্য সংস্কৃতি সেই সব মূল্যবোধ চিহ্নিত করতে বলা হয় যেগুলোকে প্রাচ্যের তুলনায় সৃষ্ট বলা যায়। ভ্যালেরির বক্তব্য আমার কাছে মনে হয় উদ্ধৃতির যোগ্য। এত ঋজু ও সময়োপযোগী তার যুক্তিবিন্যাস, অন্তত 20 শতকের শুরুর সময়টিতে। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না এখন আমাদের আর প্রাচ্যের প্রভাবকে খুব একটা ভয় পাওয়ার কারণ আছে। তা আমাদের কাছে অচেনা নয়। আমাদের শিল্পকলা ও জ্ঞানের এক বিরাট অংশ সূচনা পর্বের জন্য প্রাচ্যের নিকট ঋণী। প্রাচ্য থেকে এখন যা আসবে আমরা তাকে স্বাগত জানাতে পারি যদি নতুন কিছু উদ্ভূত হয়, যদিও সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এ সন্দেহ আমাদের নিশ্চয়তা এবং ইউরোপের হাতিয়ারও। অন্যদিকে এ ধরনের ব্যাপারে প্রকৃত প্রশ্নটি আসে আত্মীকরণ প্রসঙ্গে, কিন্তু এটিও যথার্থ অর্থে বহুযুগ ধরে ইউরোপীয় মননের বিশেষ ক্ষমতা। অতএব আমাদের কাজ হলো পছন্দের এই ক্ষমতা, বৈশ্বিক উপলব্ধি ও সকল কিছু আমাদের উপাদানে রূপান্তরিত করে নেয়ার ক্ষমতা বজায় রাখা। সেই ক্ষমতা যা আমাদেরকে তাই বানিয়েছে আমরা এখন যা আছি। গ্রিক ও রোমানরা আমাদের দেখিয়েছে কিভাবে এশিয়ার দৈত্য দানবের মোকাবেলা করতে হয়, কিভাবে বিশ্লেষণের মাধ্যমে তাদের সাথে আচরণ করতে হয়, কিভাবে তাদের অপরিহার্য উপাদানগুলো শুষে নিয়ে আসতে হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে আমার নিকট একটি বদ্ধ পাত্রের মতো মনে হয়, যেখানে বিশাল প্রাচ্যের সারবত্তা বিন্যস্ত হয়ে ঘনীভূত আকার ধারণ করেছে। যদি ইউরোপীয় সংস্কৃতি প্রাচ্যকে আত্মীকৃত করে থাকে, তাহলে ভ্যালেরি নিশ্চিত সচেতন ছিলেন যে যে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছে তা হল প্রাচ্যতত্ত্ব। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে উইলসনিয়ান নীতির জগতে ভ্যালেরি প্রাচ্যের হুমকি বিশ্লেষণের মাধ্যমে দূর করার ব্যাপারে আত্মবিশ্বাসী। পছন্দ করার ক্ষমতা মূলত ইউরোপের জন্যে, প্রথমত ইউরোপীয় বিজ্ঞানের উৎস হিসেবে প্রাচ্যকে মেনে নেয়া, অতঃপর তাকে পেছনে ফেলে আসা উৎসরূপে বিবেচনা করা। একইভাবে অন্য পরিপ্রেক্ষিতে বেলফোর ফিলিস্তিনের ভূমির ওপর স্থানীয় অধিবাসীদের অধিকার মেনে নিতে পারেন, কিন্তু সে ভূমি ধরে রাখার জন্য তাদের কর্তৃত্ব মানতে পারেন না। তিনি বলেন 7 লক্ষ আরবের তুচ্ছ আকাঙ্ক্ষার সাথে ইউরোপীয় উপনিবেশিক আন্দোলনের গন্তব্য তুলনার যোগ্য নয়। অতএব এশিয়া হঠাৎ উপস্থাপন করছে এক ধ্বংসের সম্ভাবনা যা আমাদের জগৎ ধ্বংস করে দিতে পারে। যেমন জন বুকান 1922 সালে লেখেন, পৃথিবী বিভিন্নমুখী শক্তি ও অসংগঠিত বুদ্ধিতে ফুটছে। আপনি কখনো চীনের ব্যাপারটি ভেবে দেখেছেন? ওখানে লক্ষ লক্ষ তড়িৎ মস্তিষ্ক লোক দেখানো মূল্যহীন কাজে হাঁসফাঁস করছে। তাদের কাছে নির্দেশনা কোনো চালিকা শক্তি নেই, তাই তাদের প্রচেষ্টার ফলাফলও ব্যর্থতা মাত্র, এবং পৃথিবী চীনের দিকে তাকিয়ে হাসে। কিন্তু চীন নিজেকে গুছিয়ে আনতে পারে যা সে করবে, তাহলে তা আর হাসির ব্যাপার থাকবে না। তাই ইউরোপের চেষ্টা হয় ভ্যালেরির ভাষায় ক্ষমতার মেশিনটি চালু রাখা, ইউরোপের বাইরে থেকে তা যা টেনে আনতে পারে সেটুকু শোষণ করে নেয়া, সব কিছুকে বস্তুগত ও বুদ্ধিবৃত্তিকভাবে তার ব্যবহারে লাগানো, প্রাচ্যকে বাছাইকৃতভাবে সংগঠিত বা অসংগঠিত অবস্থায় রাখা। কেবল দৃষ্টি ও বিশ্লেষণের স্বচ্ছতার দ্বারা তা সম্ভব। প্রাচ্য যা তা যদি পরিষ্কার দেখা না যায়, তাহলে আজ বা কাল এর সামরিক, বস্তুগত ও আত্মিক শক্তি ইউরোপকে আবৃত করে ফেলবে। তাই সম্ভাবনার ভীতি ঠেকাতে বিরাট উপনিবেশিক সাম্রাজ্য সুশৃঙ্খলভাবে দমনের বিশাল প্রক্রিয়া টিকে থাকে। উপনিবেশিক প্রজাদেরকে ইউরোপ থেকে প্রবাহিত উৎপাদন, অর্থাৎ আফ্রিকি, এশীয়, প্রাচ্যদেশীয় ছাড়া আর কিছু বিবেচনা করা উচিত নয়। 1939 সালে মারাকাসে ওদেরকে যেরূপ দেখেন জর্জ অরওয়েল।
আপনি যখন 2 লক্ষ অধিবাসীর এরকম শহরের ভেতর দিয়ে হাঁটবেন, যাদের মধ্যে অন্তত 20,000 লোকের দাঁড়ানোর জন্য এক টুকরো তেনা ছাড়া আর কিছুই নেই, যখন আপনি দেখবেন মানুষেরা কিভাবে বেঁচে থাকে এবং তার চেয়ে বেশি করে কত সহজে তারা মারা যায়, তখন বিশ্বাস করা কঠিন হয় যে আপনি সত্যি সত্যি মানুষের মাঝখান দিয়ে হাঁটছেন। প্রকৃতপক্ষে সকল উপনিবেশিক সাম্রাজ্য এই বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। লোকগুলোর মুখ বাদামি, অন্যদিকে ওরা সংখ্যায় অনেক। ওরা কি আপনার মতোই রক্তমাংসের অধিকারী? ওদের এমন কি কোনো নাম আছে? অথবা ওরা কি মৌমাছি বা কোরাল পতঙ্গের মতো স্বতন্ত্র অবিভাজিত বাদামি বস্তু? এরা মাটি থেকে জন্ম নেয়, কয়েক বছর ঘাম ঝরায় উপোস থাকে, অতঃপর আবার নামহীন পাহাড়ের কবরখানায় ডুবে যায়। কেউ লক্ষ্যও করে না যে ওরা চলে গেছে, এমনকি কবরটিও অচিরেই মিশে যায় মাটিতেই। পিয়েরে লটি, মার্মাদো পিকথেল প্রমুখ স্বল্পখ্যাত লেখকদের উপন্যাসের চিত্রধর্মী বর্ণনায় অঙ্কিত চরিত্রগুলোর কথা বাদ দিলে ইউরোপীয়দের জানা অইউরোপীয় মানুষ তাই যা অরওয়েল বলেছেন। হয় সে হাস্যকর চরিত্র অথবা সাধারণ কিংবা পরিকল্পিত ডিসকোর্সে বিশাল ব্যাপ্তি নিয়ে প্রাচ্যদেশীয়, আফ্রিকি, বাদামি বা মুসলিম নামে চিহ্নিত ও অপৃথকীকৃত বর্গের একটি অনুমাত্র। এরকম বিমূর্তায়নে প্রাচ্যতত্ত্ব অবদান রেখেছে তার সাধারণীকরণের ক্ষমতা এবং কোনো সভ্যতার উপাদানসমূহকে সেই সভ্যতার মূল্যবোধ, ধারণা ও অবস্থানের আদর্শবাহকে রূপান্তরিত করার ক্ষমতার মাধ্যমে। প্রাচ্যতাত্ত্বিক আবার এসব মূল্যবোধহীন উপাদান প্রাচ্যেই ফিরে পায় এবং সাধারণ সাংস্কৃতিক ধারণায় রূপান্তরিত করে। যদি এখানে উল্লেখ করা হয় যে রেমন্ড স্কোয়াব অ্যাফুইতিল দুপেরনের মেধাদীপ্ত আত্মজীবনী প্রকাশ করেন 1934 সালে এবং সেই অধ্যয়ন শুরু করেন যা প্রাচ্যতত্ত্বকে যথাযথ সাংস্কৃতিক পটভূমিতে স্থাপিত করে, তাহলে এ মন্তব্য করতে হয় যে তার কৃত কাজ তার সহকর্মী শিল্পী ও বুদ্ধিজীবীদের কাজের তুলনায় প্রবল বৈপরীত্যময়। ওইসব শিল্পী বুদ্ধিজীবীদের কারণেই প্রাচ্য ও পাশ্চাত্য এখনও দ্বিতীয় সংস্করণের বিমূর্ত বিষয়। পল ভালেরের নিকট তা যেমন ছিল। কয়েক প্রজন্ম পূর্বে ম্যাক্স মুলার যাকে বলেছিলেন প্রাচ্যের জ্ঞান, তা যে এলিয়ট, পাউন্ড ইয়েটস, আর্থুর ওয়েইলি, ফোনলজা, পল ক্লদেল তার প্রাচ্যের সাথে পরিচয় গ্রন্থে ও অন্যান্যদের কর্তৃক উপেক্ষিত হয়েছে এমন নয়, বরং সংস্কৃতি প্রাচ্য বিশেষত ইসলামকে দেখেছে অবিশ্বাসের চোখে। প্রাচ্যের প্রতি তাদের বিজ্ঞ মনোভাব ক্রিয়া করেছে এই অবিশ্বাসের মাধ্যমেই। এই সমকালীন মনোভঙ্গির সবচেয়ে স্পষ্ট দৃষ্টান্ত হল 1924 সালে ইউরোপের অভিজ্ঞ সাংবাদিক ও প্রাচ্য বিষয়ে ব্যাপক অভিজ্ঞতার অধিকারী ভ্যালেন্টাইন শিরোল কর্তৃক শিকাগো বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য ও প্রাচ্য বিষয়ে প্রদত্ত বক্তৃতামালা। তার উদ্দেশ্য ছিল শিক্ষিত আমেরিকানদের নিকট পরিষ্কার করা যে প্রাচ্যকে যতটা দূর ভাবা হয় তা আসলে অতটা দূর নয়। তার বক্তব্য এমন সরল যে প্রাচ্য ও পাশ্চাত্য পরস্পর অমোচনীয় বৈপরীত্যে অবস্থান করছে এবং প্রাচ্য, বিশেষ করে মোহামেডানিজম হল পৃথিবীতে সবচেয়ে গভীরতর বিভাজনের জন্য দায়ী বিশাল শক্তি। শিরোলের তড়িৎ সাধারণীকরণের আভাস পাওয়া যায় তার 6টি বক্তৃতার শিরোনামেও। ওদের প্রাচীন রণক্ষেত্র, অটোমান সাম্রাজ্যের বিদায়, মিশরের অদ্ভুত ব্যাপার, মিশরে মহান ব্রিটিশ পরীক্ষণ, প্রোটেক্টরেট ও ম্যান্ডেট, বলশেভিনিজমের নতুন সংকট এবং কিছু সাধারণ সমাপনী ভাষ্য। প্রাচ্য বিষয়ে শিরোলের কাজের মতো এমন জনপ্রিয় বর্ণনার উদাহরণ দেয়া যায় এলি ফরে থেকেও। এ ভদ্রলোক তার দিবাস্বপ্নে শিরোলের মতো ইতিহাস, সংস্কৃতি বিশেষজ্ঞ জ্ঞান এবং সাদা পাশ্চাত্যবাদ ও বর্ণপ্রাচ্যতত্ত্ব থেকে অনেক ধার করেন। তিনি বৈপরীত্য প্রকাশের পাশাপাশি দেখান যে প্রাচ্যদেশীয়দের দেহ অলস, ইতিহাস বা জাতি কিংবা দেশ সম্পর্কে ওদের কোনো ধারণা নেই, প্রাচ্য অনিবার্যভাবেই রহস্যপ্রবণ ইত্যাদি ইত্যাদি। পরে মন্তব্য করেন যদি প্রাচ্যদেশীয়রা যুক্তিবাদী না হয় এবং জ্ঞান ও ইতিবাচকতার কৌশল রপ্ত না করে, তবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে কোনো লেনদেন সম্ভব হবে না। প্রাচ্য পাশ্চাত্য সমস্যার উপর আরও সূক্ষ্ম ও বিজ্ঞ বর্ণনা পাওয়া যায় ফার্নান্দ বালডেন স্পার্গারের প্রবন্ধে। তবে তিনিও ভাবাদর্শ, মানসিক শৃঙ্খলা ও যৌক্তিক ভাষ্যের প্রতি প্রাচ্যদেশীয়দের জন্মগত অবজ্ঞার কথাই বলেন। ওরা যেভাবে ইউরোপীয় সংস্কৃতির গভীরতর বোধের মধ্যে থেকে বলেছেন এবং বলেছেন সেই সংস্কৃতির প্রতিনিধি রূপে, তাতে এমন সাদৃশ্যকে কেবল উগ্র সাদেশিকতা বলে ব্যাখ্যা করা যায় না। এ সাদৃশ্য তা নয়।
যারা ফরে ও বাল্ডেন্সবার্গারের অন্য রচনার সাথে পরিচিত তারা প্রমাণ পাবেন সেসব রচনা ওই ধারণার সাথে সংঘাতপূর্ণ। তাদের পটভূমিতে আছে যথার্থকৃত পেশাগত প্রাচ্যতত্ত্বের রূপান্তর প্রক্রিয়া। 19 শতকের সংস্কৃতিতে যার কাজ ছিল মানবতার একটি হারানো অংশকে ইউরোপের নিকট পুনঃস্থাপন, কিন্তু 20 শতকে এসে তা হয়ে ওঠে নীতি নির্ধারণের উপাদান এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ একটি সংকেতলিপি, যার সাহায্যে ইউরোপ নিজেকে এবং নিজের নিকট প্রাচ্যকে ব্যাখ্যা করতে পারে। এই গ্রন্থের প্রথম দিকে বর্ণিত কয়েকটি কারণে আধুনিক প্রাচ্যতত্ত্ব এরই মধ্যে ইউরোপে ব্যাপক ইসলাম ভীতির ছাপ বহন করছে। দুটো বিশ্বযুদ্ধের পরিণামস্বরূপ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একে আরও নাজুক করে তুলেছে। আমার বক্তব্য এই যে তুলনামূলকভাবে নিরীহ ভাষাতাত্ত্বিক বিশেষজ্ঞ জ্ঞানকে রাজনৈতিক আন্দোলন নিয়ন্ত্রণ, উপনিবেশসমূহ শাসন, সাদা মানুষের জটিল সভ্যকরণ মিশন সম্পর্কে প্রায় রহস্যোদ্ঘাটক ধরনের বিবৃতি ভাষ্য সৃষ্টির ক্ষমতায় রূপান্তরিত করা, এসবই তথাকথিত উদারবাদী একটি সংস্কৃতিতে একত্রে ক্রিয়াশীল এমন কিছু যা তার রক্ষণশীলতা, বহুত্ববাদিতা ও মুক্ত মানসিকতা নীতির গর্ব সম্পর্কে পূর্ণ সচেতন। প্রকৃতপক্ষে যা ঘটে তা উদারের ঠিক বিপরীত, নীতি ও অর্থের কঠোরতা, বিজ্ঞান কর্তৃক সত্যের রূপান্তর। যদি এ সত্য প্রাচ্যকে নির্বাক রেখে বিচার করার অধিকার রাখে, যা আমি আগে উল্লেখ করেছি, তাহলে উদারতা আসলে মানসিকতাজাত সংস্কার ও দমনের একটি ধরন ছাড়া আর কিছুই না। এরকম উদারতাকে সংশ্লিষ্ট সংস্কৃতির ভেতর থেকে চিহ্নিত করা হয়নি এবং এখনও করা হয় না। এই গ্রন্থে তার কারণগুলোই আমি বের করার চেষ্টা করছি। এটি দুঃখজনক যে এরকম অনুদারতাকে কখনো প্রশ্ন করা হয়নি। এখানে আইএ রিচার্ডসের মেনকিয়াস অন দি মাইন্ড গ্রন্থের ভূমিকা থেকে প্রদত্ত উদ্ধৃতিতে দৃষ্টান্ত আছে। আমরা এখানে সহজেই চীনা শব্দটিকে প্রাচ্যদেশীয় দিয়ে বদলে নিতে পারি। পশ্চিমের উপর চীনা জ্ঞানের দিন দিন বেড়ে ওঠা প্রভাব প্রসঙ্গে বলছি। মূর্খ বা অসতর্ক বলা যাবে না এমন লেখক এটিন গিলসন তার দি ফিলসফি অব সেন্ট থমাস একুইনাসের ইংরেজি সংস্করণের ভূমিকায় থমাসের দর্শন সম্পর্কে লিখেছেন যে তার সকল মানবীয় ঐতিহ্য জড়ো করেছে এবং গ্রহণ করেছে। তিনি যে এমন মন্তব্য করতে পারেন তা আমার কাছে আগ্রহের ব্যাপার বলে মনে হয়েছে। আমরা সবাই এরকমই ভাবি। আমাদের নিকট পশ্চিমই হলো পৃথিবী বা পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হয়তো বলবেন এরকম উগ্র স্বাদেশিকতা বিপজ্জনক এবং আমরা পশ্চিম অতটা সুখী নই যে নিশ্চিত বলতে পারি এ মনোভাবের প্রভাবে আমরা দুর্ভোগের শিকার হইনি। আমরা যাকে যৌগিক সংজ্ঞায়ন বলি, রিচার্ডের যুক্তি তা প্রয়োগের দাবিকে এগিয়ে দেয়। এ হলো প্রকৃত বহুত্ববাদ এবং সেই সঙ্গে সংজ্ঞায়নের প্রচলিত পদ্ধতি অবলুপ্তির সুবিধাজনক অবস্থা। আমরা গিলসনের উগ্র স্বাদেশিকতার ব্যাপারে রিচার্ডের প্রতিবাদ মানি আর নাই মানি, তারে প্রস্তাব গ্রহণ করতে পারি যে উদার মানবতাবাদ ঐতিহাসিকভাবে যার একটি শাখা প্রাচ্যতত্ত্ব প্রকৃত উপলব্ধির উপায়স্বরূপ বিস্তৃত ও বিস্তৃতিশীল অর্থের প্রক্রিয়াকে দুর্বল করে ফেলেছে। 20 শতকের প্রাচ্যতত্ত্বে অর্থাৎ টেকনিক্যাল ক্ষেত্রে যা বিস্তৃত অর্থবোধের স্থান দখল করেছে তা হল বিষয়, হাতের সবচেয়ে নিকটস্থ বিষয়।